আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? তো তড়িৎ রসায়ন লেকচার 4 আজকে হচ্ছে কি তড়িৎ রসায়ন লেকচার 4। স্পয়লারটা কি? স্পয়লারটা হচ্ছে আমরা গত ক্লাসে মানে তড়িৎ রসায়নের লেকচার 3 তড়িৎ রসায়ন থেকে আপনি সৃজনশীল পাবেন কয়টা? দুইটা। মাঝে মাঝে কোনো কোনো বোর্ড একটাও আসে, কোনো কোনো কলেজে একটাও আসে, তবে দুইটা পাওয়ার চান্স আছে। তড়িৎ রসায়ন থেকে যদি সিকিউ দুইটা হয়, ক্লিয়ারলি শুনেন, তড়িৎ রসায়ন থেকে যদি দুইটা সিকিউ দিতে চায় একটা টিচার, দুইটা সিকিউ দিতে চায়, তাহলে একটা সিকিউ আমাদের শেষ। একটা সিকিউ আমাদের শেষ মানে ভাইয়া একটা সিকিউ আমাদের শেষ। সেটা কয় নাম্বার লেকচারে? 3 নাম্বার লেকচারে শেষ। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি তড়িৎ রসায়ন থেকে কেউ 1.5টা সিকিউ দিতে চায়, 1.5টা সিকিউ মানে কি? মানে হচ্ছে গিয়ে একটা দিবে আর হচ্ছে গ দিবে একটার, বা ঘ দিবে, সে কথার কথা। একটা সিকিউ পুরা দিবে, আরেক দিবে চাইলে গ আর ঘ, যে কোনো একটা। তাহলে তাহলে হচ্ছে ওই যে একটা সিকিউ, ওই একটা সিকিউ দিবে কোন পার্ট থেকে? এই চ্যাপ্টারের শেষের পার্ট থেকে। কমন সেন্স কি বলে, একটা চ্যাপ্টারের শুরুর পার্ট বেশি ইম্পর্টেন্ট নাকি শেষের পার্ট বেশি ইম্পর্টেন্ট? শেষের পার্ট বেশি ইম্পর্টেন্ট। তো একটা টিচার চাইলেই কি শুরুর পার্ট থেকে প্রশ্ন দিবে নাকি শেষের পার্ট থেকে প্রশ্ন দিবে? শেষের পার্ট থেকে প্রশ্ন দিবে। তাহলে ধরেন তড়িৎ রসায়ন থেকে শেষের পার্ট থেকে একটা সিকিউ দিবেই, তাহলে একটা পার্ট আসতেছে শেষের পার্ট থেকে, আর আরেকটা পার্টের অর্ধেক দিবে। ওই অর্ধেক আমাদের শেষ 3 নাম্বার লেকচারে। ক্লিয়ার? আচ্ছা, আর যদি কোনো টিচার চায় ভাই আমি দুইটা সিকিউ দিব, তাহলে আমাদের একটা সিকিউ শেষ। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, মানে মোদ্দা কথা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র থেকে আপনাকে একটা সৃজনশীল দিবে বা একটা সৃজনশীলের হাফ দিবে। কথা ক্লিয়ার থাকেন? ফ্যারাডের প্রথম সূত্র থেকে আপনার একটা সিকিউ দিবে বা একটা সিকিউর হাফ দিবে, যেটা আমাদের লেকচার 3 তে শেষ। আচ্ছা, তাহলে ভাই লেকচার 4 কি? লেকচার 4ও আসলে ফ্যারাডের সূত্র। লেকচার 4ও কি বলেন তো? লেকচার 4ও হচ্ছে ফ্যারাডের সূত্র। এখন ভাইয়া লেকচার 4 ফ্যারাডের সূত্র বুঝলাম না। তাহলে আপনি তো লেকচার 3 তে বলছেন সিকিউ কমন, তাহলে লেকচার 4 এ যে ফ্যারাডের সূত্র আবার? হ্যাঁ, লেকচার 4 এ ফ্যারাডের সূত্রের ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলা, মানে আরো অ্যাডভান্স লেভেলের প্রবলেম গুলা, একটাও কিন্তু বাইরের প্রবলেম না। খেয়াল করে দেখেন, আমি কিন্তু একটাও ওই আইআইটি জেই করাচ্ছি না, ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলা করাচ্ছি। মানে যেইটা অলরেডি হচ্ছে বুয়েট চুয়েট রুয়েট কুয়েটে আসছে, আমার ওইগুলা দরকার। আইআইটি জেই দরকার নাই, মানে অত কঠিন করে না। ইঞ্জিনিয়ারিং এ যেগুলো আসে ওইগুলো আমার দরকার, মানে আমার একটা কোশ্চেন ব্যাংক ফুল সলভ করতে হবে। মনে করেন এই যে আমার এই যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, এই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক পুরো সলভ করতে হবে। ক্লিয়ার? তাহলে এর ভিতরে ডিউ কমন পড়ে যাবে, এর ভিতরে মেডিকেল আইসা পড়বে। বুঝা গেছে? আচ্ছা ফাইন। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, তাহলে আজকের ক্লাসও কি আমরা ফ্যারাডের সূত্রই পড়বো? মানে গত ক্লাসে যা পড়ছি আমরা তাই পড়বো, কিন্তু প্রবলেম গুলা কিন্তু সহজ প্রবলেম হবে না। ঠিক আছে? ঘুরায় পেঁচায় প্রবলেম গুলা করবো আমরা, মানে একটু ঘুরানো প্রবলেম গুলো আমরা করবো, ওই প্রবলেম গুলোর একটু কঠিন প্রবলেম গুলো আমরা আজকে দেখবো। ক্লিয়ার কনসেপ্ট? ওকে। তাহলে ভাই ফ্যারাডের প্রথমেই কি লাগবে? আমাদের ফ্যারাডের সূত্র লাগবে। তাহলে ফ্যারাডের সূত্র আমরা গত ক্লাসে পড়ছি না? দেখেন তো, ফ্যারাডের সূত্রের যে ম্যাথ, মানে আমাদের যে হচ্ছে কি এই যে দেখেন সূত্রের পেজ, এই যে দেখেন সূত্রের পেজ। তাহলে আমরা কি গত ক্লাসে ভাই এটা পড়ছি না নাকি পড়ি নাই? হ্যাঁ ভাই পড়ছি। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ফ্যারাডের সূত্রগুলাকে একটু আরেকবার দেখি, যেহেতু আমরা আজকেও সেম জিনিসই পড়বো। তার মানে কি আমাদের এই জিনিসগুলো একটু দেখতে হবে, রাইট? ধরো মাঝে মাঝে বোর্ডও কাজ করে না। 1 মিনিট। হুম, এই যে, তাহলে দেখি আমরা ফ্যারাডের সূত্র থেকে প্রবলেমগুলো আর কি কিভাবে ঘুরাইয়া দিতে পারে। আমরা কিন্তু গত ক্লাসে ফ্যারাডের সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, সূত্র নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা এই সূত্রগুলো নিয়ে আর একটু পড়াশোনা করব। তাহলে আমরা কি কি সূত্র পাইছি দেখি একটু। W ইকুয়াল MIT বাই EF পাইছি, W ইকুয়াল ZIT পাইছি, Q ইকুয়াল NEF পাইছি, N ইকুয়াল IT বাই EF পাইছি। N এর বিভিন্ন সূত্র এখানে বসানো যায় বলছি। W ইকুয়াল A রো L পড়ছি, ইঞ্জিনিয়ারিং এ প্রশ্ন আসে এটা দিয়ে বলছি। ওকে, তাহলে কথাবার্তা বলার দরকার নাই এত। ভাইয়া পড়ালেখায় স্টার্ট করেন, কথাবার্তা না বলে পড়ালেখায় স্টার্ট করা মনে হয় বেটার। ওকে ফাইন, বিসমিল্লাহ। তাহলে আমরা ম্যাথ করে স্টার্ট করতেছি। ওকে, আসেন দেখেন, রুয়েট 19-20, রুয়েট 19-20 এই প্রবলেমটা আসছে, খুবই রিসেন্ট প্রবলেম এন্ড খুবই সুন্দর প্রবলেম।
ফ্যারাডের সূত্র থেকে এই প্রবলেমটা আসছে। তাহলে আসেন আমরা দেখি, সেটা হচ্ছে কপারের তৈরি অলংকারের উপর 0.1 মিলিমিটার পুরু সোনার প্রলেপ দিতে 0.5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ কত সময় ধরে চালনা করতে হবে? দ্যাট মিন্স আপনার কাছে কি চাওয়া হয়েছে? টাইম চাওয়া হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের সূত্র তো ভাই রেডি। সূত্র কি? সূত্র হচ্ছে আমার টাইম চাওয়া হয়েছে, তাই না? তাহলে এটা আমার কি চাইছে? কি টাইম। এবার দেখি আমার গিভেন কি কি আছে। 0.5 এম্পিয়ার বিদ্যুৎ, দ্যাট মিন্স আমার কাছে আই আছে। কি আছে? আই আছে। 0.1 মিলিমিটার পুরো, দ্যাট মিন্স আমার কাছে একটা এল আছে, মানে পুরুত্ব আছে। আচ্ছা, এবার দেখি সোনার ঘনত্ব দেওয়া আছে, দ্যাট মিন্স আপনার কাছে কি দেওয়া আছে? আপনার কাছে দেওয়া আছে রো। আপনার কাছে কি দেওয়া আছে? আপনার কাছে দেওয়া আছে রো। ওকে, অলঙ্কারের প্রস্তুত ছেদের ক্ষেত্রফল, দেখেন এটা ক্ষেত্রফল কেমনে বুঝলাম? ওই যে 20 সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার দেখে বুঝলাম, রাইট? মানে এটা আপনার কাছে কি দেওয়া আছে? একটা ক্ষেত্রফল দেওয়া আছে। দ্যাট মিন্স আমার কাছে ভাই এ দেওয়া আছে, আমার কাছে ভাই রো দেওয়া আছে, আই দেওয়া আছে, টি বের করতে চাওয়া হয়েছে, আর বলা হয়েছে এখানে আমার তড়িৎ রাসায়নিক সমতুল বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ভ্যালু দেওয়া আছে। দ্যাট মিন্স আপনার কাছে জেড দেওয়া আছে। ওকে ফাইন, আমরা সূত্রে তো বসাবো, রাইট? সূত্র বসাবো, ফাইন। তাহলে সূত্র বসানোর আগে আমরা সূত্রগুলো একবার দেখে নিব। তাহলে আমাদের আমাদের মূল টার্গেট কি? আমাদের মূল টার্গেট হচ্ছে ডাব্লিউ ইকুয়াল জেড আইটি। ডাব্লিউ ইকুয়াল জেড আইটি। ওকে ফাইন, তাহলে ডাব্লিউ ইকুয়াল জেড আইটি লিখবো। আচ্ছা, একটা কাজ করি ভাই, একবারে লিখি। না, একবারে লিখবো না। দেখেন আমরা তো জানি ডাব্লিউ ইকুয়াল কি? এমআইটি বাই ইএফ। এখন এই সূত্রটা লেখার কোনো প্রয়োজন আছে? উত্তর হচ্ছে নাই। কেন নাই? কারণ জেড দেওয়া আছে, তার মানে কি আমার জেড কে আর ভাঙার দরকার নাই। ওকে ফাইন, তাহলে ডাব্লিউ ইকুয়াল জেড আইটি। ফাইন, এখন আমাকে বের করতে বলা হয়েছে টি, তার মানে আমার সূত্র দাঁড়াচ্ছে জেড আই বাই ডাব্লিউ। ওকে ফাইন, তাও ঠিক আছে ভাই, সব মানলাম, সব মানছি। এখন ভাই ডাব্লিউ মানে ভর তো দেওয়া নেই, ভর না দিলেও কোনো সমস্যা নেই, আমরা অলরেডি সূত্র বলে দিছি আপনাকে। সূত্র বলে দিছি, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল কি? এ রো এল, মানে হচ্ছে ক্ষেত্রফল আর ঘনত্ব। ক্ষেত্রফল আর একটা পুরুত্ব মানে কি? আয়তন। আয়তন আর ঘনত্ব একসাথে গুণ করলে হয় ভর। তার মানে ডাব্লিউ ইকুয়াল এ রো এল হচ্ছে কি আমাদের সূত্রের ভিতরে আছে। ফাইন, তাহলে ডাব্লিউ এর জায়গাতে আমরা কি বসাবো? ডাব্লিউ জায়গায় আমরা বসাবো হচ্ছে এ রো এল। ওকে ফাইন, তাহলে এ রো এল। ওকে ফাইন, ম্যাথ তো হয়ে যাবে ভাই, এই সূত্রে বসাইলে ম্যাথ হয়ে যাবে। উত্তর হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কেন? কারণ একটু পড়াশোনা আছে, একটু পড়াশোনা আছে, বেশি পড়াশোনা না, অল্প একটু পড়াশোনা আছে। ফাইন, তাহলে আসেন আমরা একটু পড়াশোনাগুলো একটু করি। দেখেন এ এর ভ্যালু কি দেওয়া আছে? এর ভ্যালু দেওয়া আছে 20 সেন্টিমিটার স্কয়ার। ওকে ফাইন, তাহলে এর ভ্যালু দেওয়া আছে সেন্টিমিটার স্কয়ার। এবার রো এর ভ্যালু দেওয়া আছে কি? 19,000 কেজি পার মিটার কিউব, তাও মানছি। এবার আমার এল এর ভ্যালু দেওয়া আছে এখন সবচাইতে বড় সমস্যা হচ্ছে ওদের এককগুলো একটু ভালো করে দেখেন। এককগুলো এক এক টাইপের দেওয়া আছে। একটা দেওয়া আছে সিজিএস মানে সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে, একটা দেওয়া আছে মিলিমিটারে, আর একটা দেওয়া আছে কেজি পার মিটার কিউবে। তার মানে গ্যাঞ্জাম। তার মানে আমি ওদেরকে চাইলেই গুণ করে ফেলতে পারবো না। ওদেরকে গুণ করার আগে আমার এককগুলাকে একটু একটা সিস্টেমের ভিতরে আনতে হবে, মানে এসআই এককে নিতে হবে। ফাইন, সব ঠিক আছে। তাহলে আসেন আমরা ওদেরকে এসআই এককে নিয়ে যাই। এসআই একক কেমনে নেয় ভাই? 1 সেন্টিমিটার মানে কি আমার 1/100 মিটার। তার মানে 100 দিয়ে ভাগ করতে হয়, তাই না? সেন্টিমিটারকে মিটার নিতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার নিতে গেলে কি করতে হবে? 10⁴ দিয়ে ভাগ করতে হবে। ফাইন, তাহলে এখান থেকে কি পাইলাম? তাহলে এটা কি হয়ে যাবে? মিটার স্কোয়ার। ফাইন, 0.1 মিলিমিটার, মিলিমিটারকে মিটারে নিতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়, তাই না? তাহলে এটা মিটার। এটা কেজি পার মিটার কিউবে আছে, তাই ওই জায়গায় হাত দিলাম না। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা এদেরকে গুণ করলাম, এ রো এল। আসেন একসাথে একটু গুণ করে ফেলি, তাইলে একবারে ওই জায়গায় জাস্ট বসায় দিব। ফাইন, তাহলে এ রো এল ডাব্লিউ কিন্তু, হ্যাঁ ডাব্লিউ কিন্তু
ফাইন, তাহলে 20 × 10⁻⁻4 19 × 1000, তাহলে এই জায়গা থেকে আসতেছে ডাব্লিউ ইকুয়াল এরোএল মানে কি 3.8 10⁻³ এই জায়গা থেকে আসবে হচ্ছে কেজি। ওকে ফাইন, তাহলে ডাব্লিউ এর একক আসতেছে কেজিতে। ফাইন, তাহলে আমার ডাব্লিউ ডান, এটা আমার ডাব্লিউ। এখন চিন্তা করে দেখেন, ডাব্লিউ পেয়ে গেলাম, আই এর একক সবসময় অ্যাম্পিয়ার হয়। এখন জেড এর একক কি? আমরা গত ক্লাসে পড়াইছিলাম জেড এর একক হচ্ছে গ্রাম পার কুলম। জেড এর একক কি? গ্রাম পার কুলম। কেন কেন কেন? কারণ জেড ইকুয়াল কি দেখেন তো, জেড ইকুয়াল হচ্ছে এম বাই ইএফ, তাই না? এখন এফ মানে তো 96,500, এম মানে তো হচ্ছে গ্রাম, তাহলে ই এর তো কোনো সংখ্যা, মানে ই এর তো কোনো একক নাই, সংখ্যা। দ্যাট মিনস এইখান থেকে এককটা কি বের হয়? এখান থেকে একক বের হয় উপরে গ্রাম আর নিচে কুলম। দ্যাট মিনস জেড এর একক আসে হচ্ছে গ্রাম পার কুলম। এখন এইখানে জেড এর একক দেওয়া আছে কেজি পার কুলম। কত জায়গায় গ্যাঞ্জাম করে রাখছে, এই কেজি পার কুলম আছে, তার মানে এটাকে আমার গ্রামে নিতে হবে। উত্তর হচ্ছে দরকার নাই আপাতত। কেন? কারণ আমার এইটাও কিসে আছে? কেজিতে আছে। ওকে, তাহলে আমরা এক জায়গা দিয়ে একটু রেহাই পাইলাম, এক জায়গা দিয়ে একটু রেহাই পেলাম। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে? টাইম। 1 মিনিট, এই বোর্ডে গ্যাঞ্জাম হইস না, ঠিক হয়ে যা ভাই। আচ্ছা যাই হোক, মানে বোর্ডে একটু গ্যাঞ্জাম, ওইটা হতেই পারে, ঠিক আছে। এতক্ষণ ধরে ক্লাস নিলে বোর্ড অটোমেটিক চলে মাঝে মাঝে। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে জেড এর একক হচ্ছে গ্রাম পার কুলম ছিল, এখন আমরা কেজি পার কুলম্বেই কাউন্ট করতেছি। কেন? যাতে কেজি আর কেজি কাটাকাটি চলে যায়, পার কুলম তো থেকে যাবে। ওকে ফাইন, তাহলে পার কুলম যদি থাকে, এটা হচ্ছে আমাদের বাঙালির অভ্যাস, কিছু হইলে আমরা বোর্ড বাইরে বাইরে করি। ঠিক আছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে এটা এখনই। ওকে, তাহলে এইটা হচ্ছে 3.8 10⁻³ কেজি পাইলাম। এখন আমরা কি ব্যবহার করব? ভ্যালুটা বসাই দিয়ে আসেন, তাহলে ওই জায়গা থেকে কি আসে? এবার জেড, জেড এর ভ্যালুটা বসাই দিয়ে আসেন। আর আই এম্পিয়ার এককে থাকতে হবে, 0.5 এম্পিয়ার আছে। ফাইন, অবশ্যই উত্তর কিসে আসবে? সেন্টিমিটার এককে আসবে, অবশ্যই, সরি সেকেন্ড এককে আসবে। টাইমের একক সবসময় সেকেন্ড আমরা নিছি, রাইট? তাহলে উপরে কি 6.38 10⁻⁻7 3.8 10⁻³ তাহলে কি আসে এখান থেকে? ভুল করছি কোনো জায়গায়? ডাব্লিউ ইকুয়াল জেড আই টি, হ্যাঁ ভুল করছি, ডাব্লিউ বাই জেড আই হবে এখানে। তাহলে এখানে কি হবে? টি মানে কি? উল্টায় দেন না, 1 বাই অ্যান্সার। যাই হোক, যা মন চায় আসছে। তাহলে ওই যে উল্টায় দেন, 3.8 10⁻³ জেড কত রে? জেড হচ্ছে 6.38, আই কত রে? 0.5। তাহলে কত আসছে? 11,912 সেকেন্ড। এবার ডিভাইডেড বাই 36, তাহলে 3.3 ঘন্টা। এই যে অ্যান্সার, শেষ। ওকে, মানে এই প্রবলেম গুলা কিন্তু এই জায়গা থেকে এমনি আসে। ক্লিয়ার? এবার আসেন পরেরটা। বুয়েট 18-19-এ আসা সুন্দর একটা প্রবলেম, আমরা সলভ করি। আসেন বিসমিল্লাহ। তাহলে কি আছে? 200 সেন্টিমিটার ক্ষেত্রফলের পৃষ্ঠতল, নাকি ক্ষেত্রফলের পৃষ্ঠতল, তার মানে এটা কি দেওয়া আছে আমার কাছে? এ দেওয়া আছে। ফাইন, এটা হচ্ছে আমার কাছে এ দেওয়া আছে। ধাতব কাপের উপর এত মিলিমিটার পুরুত্ব, তার মানে এটা আমার এল দেওয়া আছে। ফাইন, রূপার ঘনত্ব দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, ঘনত্ব দিয়ে দিছে। এবার যদি 12.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করা হয়,
তাহলে উক্ত প্রলেপ দিতে ধাতব কাপটিকে কতক্ষণ, ইয়েস, আমার টাইম প্রয়োজন। ইলেকট্রোলাইটিক ট্যাঙ্কে রাখতে হবে, সিলভারের ভর দিয়ে দিছে গ্রাম পার মোল এককে, ফাইন, ঠিক আছে, সব ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা কোন সূত্র ব্যবহার করবো, ডব্লিউ ইকুয়াল জেড আইটি, জেড আইটি। এখন কথা হচ্ছে ভাই জেড কি আমাকে দিয়ে দিছে, একটু আগের ম্যাথ দেখেন, একটু আগের ম্যাথে জেড কিন্তু গিভেন ছিল, এখন কি জেড গিভেন, উত্তর হচ্ছে জেড গিভেন না। তাহলে আমরা জেড আইটি সূত্রটা হুদাই লেখার দরকার নাই, আমরা ডিরেক্ট সূত্র লিখে ফেলি, এমআইটি বাই ইএফ। ওকে, কুল কুল কুল, ফাইন। এখন খেয়াল করে দেখেন, আমার দরকার টাইম, তার মানে টাইমকে আমার এক সাইডে রাখতে হবে, ডব্লিউ এফ বাই এমআই। ওকে, এবার চিন্তা করে দেখেন, ই এফ কই থেকে আসবে আমরা দেখতেছি, এম ভর, মোলার ভর দেওয়া আছে, সিলভারের মোলার ভর দেওয়া আছে, আই মানে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ আপনি জানেন, ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে ভর, প্রদত্ত ভর কতটুকু জমা হয়েছে, ওই ভরটা কি গিভেন আছে, উত্তর হচ্ছে ইয়েস ভাই গিভেন আছে, বাট একটু অন্যভাবে। দেখেন আপনার কাছে কি এ দেওয়া আছেন, আপনার কাছে কি রো দেওয়া আছেন, এই যে রো, এ আপনার কাছে কি এল দেওয়া আছে না, আছে। তাহলে আমরা একটু আগেও দেখছি, তাহলে এ ইকুয়াল কি, এ ডব্লিউ ইকুয়াল হচ্ছে এ রো এল, একটা সূত্র, রাইট, ওকে ফাইন। তাহলে আমরা ডাব্লিউ জায়গায় কি বসাবো, ডাব্লিউ জায়গায় বসাবো এম আই। সবসময় বলছি ডাব্লিউটাকে একটু আলাদা করে হিসাব করতে, কেন, কারণ এখানে এককের একটা গ্যাঞ্জাম থাকে, ফাইন। তাহলে আসেন, এখন দেখেন ডাব্লিউ কত, ডাব্লিউ ইকুয়াল এ রো এল, এ কত দেওয়া আছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল দেওয়া আছে 200 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নিতে হবে, মাত্র শিখাইলাম, তাহলে মিটার স্কোয়ার হয়ে যাবে, সেন্টিমিটার স্কোয়ারে মিটার স্কোয়ারে নিতে হয় কেমনে, 10⁴ দিয়ে ভাগ করে। ওকে, রো, রো কত দেওয়া আছে, 1.05 10⁵ কেজি পার মিটার কিউব, তাও ঠিক আছে। এল বা পুরুত্ব, পুরুত্ব কি দেওয়া আছে, পুরুত্ব দেওয়া আছে 0.2 মিলিমিটার, এটাকে আমার কিসে নিতে হবে, মিটারে নিতে হবে, তার মানে 1000 দিয়ে ভাগ করে ফেলতে হবে। তাহলে এ রো এল আমার কাছে আছে, তাহলে ডাব্লিউটা বের করে ফেলি, তাহলে কত দ্বারা একটু দেখি, 200 10⁻⁻4 ইন্টু 1.05 10⁻⁴, ওকে, 0.2 10⁻³ ডাব্লিউ এর একক অবশ্যই আসবে কিসে, কেজিতে, অবশ্যই কেজিতে আসবে, কেন এখানে কেজি আছে, ওকে, কেজি আছে, তাহলে 0.042 কেজি, কুল। এখন খেয়াল করেন, একটু আগে কি ছিল, একটু আগে আমরা ডাব্লিউ কেজিতে বের করছি, ওকে ফাইন, সব ঠিক আছে। আমার যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ওইটাও কেজি এককে ছিল, তাই আমরা আর চেঞ্জ করি নাই। বাট নর্মালি আমরা যখন জেড এর একক, জেড এর সূত্রটা বসাই এম বাই ইএফ, এখান থেকে জেড এর একক কি আসে, গ্রাম পার কুলম্ব আসে, তার মানে এখন আমরা যে জেড এর একক বের করব, জেড যে বের করব, এখান থেকে একক কি আসবে, গ্রাম পার কুলম্ব, আর এখানে আসছে কি কেজি, তাহলে কি গ্যাঞ্জাম আছে না, একটা আছে, তাই কেজি রাখা যাবে, উত্তর হচ্ছে কেজি রাখা যাবে না, কেন, কারণ এই যে দেখেন, এই যে এম, এই যে এম ইএফ, এই জায়গাটা থেকে, হ্যাঁ, এই যে এই জায়গাটা থেকে, এই জায়গাটা এইভাবে চিন্তা করেন, কই জানি, হ্যাঁ, এটাই তো আমার জেড, রাইট, ডব্লিউ ইকুয়াল জেড আইটি। তাহলে এই জেড এর এককটা কি, এই জেড এর এককটা কিন্তু গ্রাম পার কুলম্ব এককে, তাই না, আর ডাব্লিউ এর এককটা কেজি একক, এটা কি সম্ভব না, তার মানে আমার কেজিটাকে কি করতে হবে, গ্রাম বানায় ফেলতে হবে। আসেন, তাহলে আমরা অ্যান্সার কি পাইছি, অ্যান্সার পাইছি হচ্ছে গিয়ে কেজি, আমরা গ্রামে যাব, ছোট কেকে গেলে গুণ করতে হয়, তার মানে 42 কেজি আসে এখান থেকে, সরি 42 গ্রাম আসে, ফাইন। তাহলে এই জায়গা থেকে আমরা জাস্ট ভ্যালুটা বসাই দিবি, এ রো এল মানে ডাব্লিউ একক কি আসছে, মানে উত্তর কি আসছে, 42। এবার এটা কি, এটা হচ্ছে ধাতব কাপের উপর এত পুরুত্বের রূপার প্রলেপ, মানে সিলভারের প্রলেপ। এখন সিলভার জমা হয় কেমনে, সিলভার জমা হয় একটা ইলেকট্রন গ্রহণ করে, আমরা এটা সেকেন্ড লেকচারে পড়াইছি। তাহলে সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে আসলে সিলভারে ফর্ম করে, তাই না, তাহলে সিলভার জমা হয় একটা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, যেটাকে আমরা ই বলতেছি বা তুল্য সংখ্যা বলতেছি, হোয়াট এভার। তাহলে ই মানে কি আমার এই এক,
96,500। এম মোলার মাস ওরা কপাল ভালো দিয়ে দিছে, না জানলেও আপনার জানতে হবে। 108 বসাইতেও পারবেন বা 107.86। ওরা যেহেতু দিয়ে দিছে আমরা 86 বসাচ্ছি, না হলে আপনি 108 বসাইতে পারবেন। সিলভারের মোলার মাস 108 বসানো যাবে। আই কত? আই হচ্ছে 12.5 এম্পিয়ার। এবার এখান থেকে ভ্যালুটা আপনি বের করে ফেলেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে। একটু করি, 96,500 107.86 ইন্টু 12.5, 3006 সেকেন্ড। 6 দশমিক আসে, দরকার নাই, এটাই অ্যান্সার। আপনি চাইলে এটাকে পরবর্তীতে ঘন্টাতেও কনভার্ট করতে পারবেন। 3600 দিয়ে ভাগ করলে এটা একটা ভালো সংখ্যা আসে না, 0.835 আসছে এত ঘন্টা, তাই আমরা এটাকে সেকেন্ডে রাখতে পারি। মনে হইতো যে 5 ঘন্টা আসছে, 6 ঘন্টা আসছে, তাহলে আমরা হয়তো ঘন্টাতে নিতাম। আপনি চাইলে নেন, কোনো সমস্যা নেই, কেউ কাটবেন। এই তো, এটা হচ্ছে আমাদের বুয়েট 17, 18, 18, 19-এর একটা ম্যাথ। ওকে ওকে, এবার আসেন পরেরটা। বুয়েট 2-3, আপনার জন্ম হয়নি তখন। বুয়েট 2-3-এ আসা একটা প্রবলেম আমরা দেখি একটু। কি দেওয়া আছে? একটি লোহার চামচকে ক্যাথোড হিসেবে ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করে নিকেল নাইট্রেট দ্রবণের মধ্যে 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট ধরে চালনা করা হয়েছে। ওকে, লোহার চামচটির উপরিতলের ক্ষেত্রফল 7 সেন্টিমিটার স্কয়ার, মানে এ দেওয়া আছে। এবার নিকেলের প্রলেপের পুরুত্ব গণনা করো। সুন্দর একটা প্রশ্ন, এল জিজ্ঞাসা করছে, যেখানে নিকেল প্রলেপের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.4। আমরা জানি আপেক্ষিক গুরুত্ব মানে কি, আমরা এটা পরিমাণগত রসায়নে পড়ছিলাম। আপেক্ষিক গুরুত্ব মানে আসলে আপেক্ষিক গুরুত্ব, এই কথাটার মানে কি, গ্রাম পার এমএল এককে ঘনত্ব। তার মানে এই 1.4 দ্বারা আসলে কি বোঝাচ্ছে? আপেক্ষিক গুরুত্ব 1.4 মানে রো ইকুয়াল 1.4 গ্রাম পার এমএল বা গ্রাম পার সেন্টিমিটার কিউব, আমরা এটা ধরতে পারি। ওকে ফাইন, তাহলে আমরা এই জায়গা থেকে আলোচনা ক্লোজ করে দিলাম। এখন আমাকে কি কি দেওয়া আছে? এখন আমার দেওয়া আছে একটা এ। কি কি দেওয়া আছে একটু দেখি। এখন আমার দেওয়া আছে একটা এ, রো দেওয়া আছে, এল বের করতে বলছে। ওকে, এল বের করতে বলছে। 5 মিনিট 30, 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট দেওয়া আছে। ফাইন, কি করতে পারি দেখি, কি করতে পারি। তাহলে আসেন আমরা ম্যাথটা করি। তাহলে ডাব্লিউ ইকুয়াল কি দেওয়া আছে? জেড কি দেওয়া আছে? নাই, তার মানে আমরা বের করতে পারবো। এফ আমরা একবারে সূত্র বসাইতে পারি। এ মানে কি, ডাব্লিউ মানে কি, এ রো এল। এম মানে কি, তাহলে কি আসবে? এম আই টি ই এফ, আর হচ্ছে এ ইন্টু এল, সরি এ ইন্টু রো। ওকে, এই জিনিসটা আসতেছে এখান থেকে। ওকে ফাইন, তাহলে এবার একটু চিন্তা করে দেখেন। তাহলে এম, আমরা ভ্যালুটা বসাই, বিসমিল্লাহ বলে ভ্যালুটা বসাই। তাহলে এম, এম কত? এম হচ্ছে 58.7। লাকিলি ওরা দিয়ে দিছে, আপনার কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে, ওরা সবসময় দিয়ে নাও দিতে পারে। আই, আই কত? আই হচ্ছে 5 এম্পিয়ার বিদ্যুৎ। টাইম, টাইম কি 30 মিনিট আমরা সেকেন্ডে কাউন্ট করব, তার মানে হচ্ছে 1800 সেকেন্ড আর কি। তাহলে এমআইটি গেল। এবার ই কি? ই হচ্ছে নিকেল জমা হয় কেমনে? নিকেল নাইট্রেট আছে, দ্যাট মিন্স নিকেল 2+ আছে, ও জমা হবে কেমনে? দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিকেল হিসেবে জমা হবে। তাহলে 2 হচ্ছে ওর তুল্য সংখ্যা, তার মানে আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যাটাও কি আমার তুল্য সংখ্যা, 96,500 ইন্টু। এবার এ, এইবার হচ্ছে কি আসলে মুসিবত। এ কি? এ দেওয়া আছে সেন্টিমিটার স্কয়ার, আমরা কি সেন্টিমিটার স্কয়ার রাখতে পারি? উত্তর হচ্ছে পারি। কেন? কারণ এটা গ্রাম পার সেন্টিমিটার কিউবে আছে। সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার কিউব কাটাকাটি চলে যাবে, টেনশনের কোনো কারণ নাই। তাহলে এইখান থেকে আমি কি পারি? 7 ইন্টু 1.4। এটাকে আর চেঞ্জ করা লাগলো না। কেন লাগলো না? কারণ দেখেন এটা গ্রাম সেন্টিমিটার। আচ্ছা, ওদের এককটা নিয়ে একটু কাটাকাটি করে দিই আপনাকে, তাহলে আপনার সুবিধা হবে। 58.7, এটা মানে হচ্ছে গ্রাম। ওকে, 5, 5 কি এম্পিয়ার, এটা হচ্ছে আমার 30 ইন্টু 60 মানে কি আমার সেকেন্ড। ওকে,
দুইয়ের কোনো একক নেই, দুই একটা সংখ্যা, 96,500 মানে কুলম। 7 মানে কি? 7 মানে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। আর এটা কি? এটা দাঁড়াচ্ছে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। 1.4 মানে গ্রাম, সরি, 7 হচ্ছে গিয়ে সেন্টিমিটার স্কোয়ার। আপনার বোঝার জন্য এটা করতেছি, লাগবে না। 7 মানে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, 1.4 মানে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে ভাইয়া, সব ঠিক আছে, বুঝলাম। তাহলে এবার একটু আমরা একটু চেক করি, গ্রাম পার সেন্টিমিটার কিউব এটা, সরি হ্যাঁ, বারবার ভুল করতেছি। এবার আসেন আমরা একটু চেক করি, কি চেক করব? খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, গ্রাম আর গ্রাম কাটাকাটি চলে গেছে, সেন্টিমিটার স্কোয়ার আর সেন্টিমিটার কিউব কাটাকাটি করলে নিচে একটা সেন্টিমিটার থাকে, নিচে একটা সেন্টিমিটার থাকে। ওকে, এবার দেখেন, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আপনার কি বলে এটাকে, কোন জায়গায় কি ভুল করছি? না, ভুল করি নাই, আপাতত ঠিক আছে। এবার দেখেন, এই যে এম্পিয়ার, এম্পিয়ার আর পার সেকেন্ড, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এম্পিয়ার আর সেকেন্ড ওইটা মিললে আসলে কুলম্ব হয়। কি ইকুয়াল কি? আইটি না? আইটি। তাহলে আই কি এম্পিয়ার, টি হচ্ছে সেকেন্ড, তার মানে কিউ মানে কি? কুলম্ব। তাহলে এই দুইটা আর এইটা মিলে কাটাকাটি চলে যায়। তাহলে আলটিমেটলি কি আপনার এল থাকতেছে কিনা দেখেন, ওয়ান, এটা কি থাকতেছে? 1/সেন্টিমিটার। তার মানে উল্টায় গেলে এটা কিন্তু হরে আছে। এটা কিন্তু হর, গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, এখানে কিন্তু এটা হরে আছে। হ্যাঁ, একটু বুঝার জায়গা। এই যে খেয়াল করে দেখেন, এটা কিন্তু হরে আছে, তার মানে এই জায়গায় যা উত্তর এটা কিন্তু উপরে চলে যাবে, তার মানে সেন্টিমিটার থাকবে আলটিমেটলি। তাহলে এল এর এককটা কিসে দাঁড়ায়? সেন্টিমিটারে দাঁড়ায়। তাহলে এখান থেকে অ্যান্সার সেন্টিমিটার এককে এসে পড়বে। শেষ। ক্লিয়ার? তার মানে এই যে এই ম্যাথ গুলো কিন্তু একটু বুঝার ম্যাথ আর কি, একটু একটু আপনার করার ম্যাথ, মানে হুট করে একটা ম্যাথ দিয়ে দিবে আপনি পারবেন এরকম না, একটু বাসা থেকে প্র্যাকটিস না করলে আপনি পারবেন। ওকে ওকে, এবার আসেন বুয়েট 17-18 একটা ম্যাথ আসছে, আমরা এই ম্যাথটা একটু দেখি। এবার দেখেন কি দেওয়া আছে। এ ইউ মানে কি? অরাম মানে স্বর্ণ, মানে গোল্ড। ওকে, গোল্ডের তড়িৎদ্বারের মধ্য দিয়ে AuCl4 আয়নের দ্রবণে, এখানে কিছু একটা আছে, এটা অপরিবর্তনীয় হবে বোঝা যাচ্ছে, যাই হোক, তড়িৎ প্রবাহিত করা হলো 10 মিনিট, মানে টাইম দেওয়া আছে। ক্যাথোডের ভর এত গ্রাম বৃদ্ধি পেলে, মানে এখানে ডাব্লিউ দেওয়া আছে, তড়িৎ প্রবাহের মান বাইর করো। তার মানে এখান থেকে আপনাকে আসলে আই জিজ্ঞাসা করছে বা কিউ জিজ্ঞাসা করছে, আপনি যে কোনো ভাবে চিন্তা করতে পারেন, চার্জ জিজ্ঞাসা করছে বা এখানে তড়িৎ প্রবাহ জিজ্ঞাসা করছে, ফাইন। তাহলে অরামের পারমাণবিক ভর দেওয়া আছে 197, যেটা আপনি জানতেন না, আমি জানি, এগুলো একটু মুখস্থ করেন। স্বর্ণের পারমাণবিক ভর 197। ওকে, এবার বলছে হচ্ছে আমরা কিউ বের করবো বা আই বের করবো, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, একটা বের করলেই হয়েছে। আচ্ছা, এখন চিন্তা করে দেখেন, সেটা হলো আমার কি কি জানি, আমি আমি কি কি জানি। ওকে, দেখেন ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ ইকুয়াল জেড আইটি, মনে করেন আমি আই বের করবো, ডাব্লিউ বাই জেড টি। টাইম কি দেওয়া আছে? উত্তর হচ্ছে টাইম দেওয়া আছে। জেড তো আমার কাছে নাই ভাই, জেড কি আমার কাছে আছে? নাই, জেড নাই। জেড না থাকলে আমরা ওই সূত্র ধরে করে ফেলি আসে। এমআইটি বাই এফ, তো এটা কি আসতেছে আমার? টি, যদি আমরা আই যদি এখানে নিই, ডাব্লিউ ই এফ বাই এমটি। ডাব্লিউ দেওয়া আছে 10 গ্রাম, সরি 1.314। ই দেওয়া আছে, দেখেন এটা ওরাম 4+ হবে, কারণ এর 4 দেওয়া আছে এখানে। তাহলে 4, এই যে 4 দেওয়া আছে। ভাইয়া এটা কেন 4 হইলো? ভাই আমরা জানি আসলে, মানে আমাদের ট্রানজিশন এলিমেন্টের একাধিক ধরনের জারণ সংখ্যা থাকে, তাই না? ওরাম কোন গ্রুপে আছে? কপার, কপার সিলভার ওরাম, মানে 11 নম্বর গ্রুপে আছে। ওকে, আচ্ছা। এবার এফ মানে কি? 96,500। এম মানে কত? 197 দেওয়া আছে। টাইম মানে 10 × 60 মানে 600 সেকেন্ড। এখান থেকে আয়ের একক বের হয়ে যাবে কুলম্ব এককে, সরি, এম্পিয়ার এককে। শেষ।
ওকে, মানে বিভিন্নটা ট্রাই করতে হবে। এইটা খুবই 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 ফেমাস প্রশ্ন, এইবার আসছে। এটা কিন্তু এইবার আসছে গরম প্রশ্ন। এটা হচ্ছে গরম প্রশ্ন, সিকে রুয়েট 23-24, মানে এই বছর আসছে। এই বছর সিকে রুয়েটে, এই বছর সিকে রুয়েটে সবচেয়ে কঠিন পরীক্ষা হয়েছে। এন্ড আলহামদুলিল্লাহ আমাদের উইপেন সিরিজ থেকে 17টা কমন ছিল। হ্যাঁ, তো সিকে রুয়েট 23-24-এর এইবারের প্রশ্নটা আসেন আমরা সলভ করি। আচ্ছা, 25টার ভিতরে 17টা কমন ছিল আমাদের আমাদের পড়ানো থেকে, মানে হুবহু কমন ছিল। এবার দেখেন, কম দামের ধাতুর তৈরি 10টা চেইনের উপর গোল্ডের প্রলেপ দিতে গোল্ড লবণের, এই যে দেখেন, গোল্ডের 3+ ইউজ করা হয়েছে এখানে। হ্যাঁ, অ্যানোড ব্যবহার করে 5 অ্যাম্পিয়ার 10 মিনিট ধরে চালনা করা হয়েছে। মানে এখানে কি দেওয়া আছে, আমার আই দেওয়া আছে আর টি দেওয়া আছে। ওকে, চালনা করা হলে প্রতি 10 গ্রাম গোল্ডের দাম, আচ্ছা এগুলো বিচ্ছিন্ন প্রশ্ন, এগুলো পরের কথা। প্রতি চেইনে কত টাকার গোল্ড ব্যবহার করা হয়েছে, আচ্ছা ওইটা পরে দেখতেছে। আগে আপনার কাজ কি, ডাব্লিউ ইকুয়াল জেড আই টি, তাই না? ওকে, আসেন তাহলে ডাব্লিউ। এখন ভাই আমার তো ডাব্লিউ জানতে হবে, জেড কি দেওয়া আছে, উত্তর হচ্ছে দেওয়া নাই। তার মানে আসেন আমরা কি ব্যবহার করব, এমআইটি বাই ইএফ, এটা ব্যবহার করবো, রাইট? এবার এম কত রে, বল, এম কত? এম তো ভাইয়া 197, গোল্ডের এম হচ্ছে 197। আই কত, 5 অ্যাম্পিয়ার। টাইম কত দেওয়া আছে, টাইম দেওয়া আছে 10 মিনিট বা 600 সেকেন্ড। ওকে, ই কত রে, ই হচ্ছে 3। কেন 3? কারণ ওই যে গোল্ডের 3+ আয়নটা নেওয়া হয়েছে, এইউ 3+। তার মানে এটা কি অরাম হিসেবে জমবে 3টে ইলেকট্রন গ্রহণ করে, 96,500। তাহলে এখান থেকে আমরা গোল্ডের ভর পাবো, জমাকৃত গোল্ডের ভর পাবো 197 × 5 × 600, 2.0414 গ্রাম, 2.0414 গ্রাম। ওকে ফাইন, তাহলে ডাব্লিউ ইকুয়াল কি 2.0414 গ্রাম। আচ্ছা ফাইন, ডাব্লিউ পাইলাম। এখন কথা হইছে 10 গ্রাম গোল্ডের দাম 50,000 টাকা, তাইলে এত গ্রাম গোল্ডের দাম কত, আগে এটা বের করেন। তাহলে 0414 না, একটু অ্যান্সারটা দেখি। হুম, তাহলে এত গ্রাম গোল্ডের দাম, তাহলে 10 গ্রামের দাম এত, এটার দাম কত হবে? কমন সেন্স কেন? আচ্ছা, এটা 2.2 লিখলাম কেন, 041। ওকে, আচ্ছা, তাহলে ওই ঠিক নিয়ম, 10 গ্রামের দাম এত, এত গ্রামের দাম কত, তাহলে ইন্টু 50,000 বাই 10, তাহলে এত টাকা, এত টাকা। এই যে দেখেন 10 গ্রাম গোল্ডের দাম দেওয়া আছে। প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে ভাই, বুঝছেন? এবার আপনাকে প্রশ্ন করছে প্রতিটা চেইনে কত টাকার গোল্ড ব্যবহার করা হয়েছে, পার চেইনে কত টাকার গোল্ড ব্যবহার করা হয়েছে, এরকম চেইন আছে কত টাকা। তাহলে দেখেন, আপনার এই যে এইটা, এটা কিন্তু পার চেইনের দাম, খেয়াল করেন। 2.0101 গ্রাম গোল্ডের দাম হচ্ছে এত টাকা। তাহলে পার চেইন এরকম চেইন আছে কয়টা? এরকম চেইন আছে হচ্ছে গিয়ে 10টা, 10টা চেইন আছে। ওকে, 10টা চেইন আছে। তাহলে এইটা মানেই তো আসলে 10টা চেইনই বুঝাচ্ছে। কেন? কারণ 10টা চেইনের উপর প্রলেপ দিতেই তো 5 অ্যাম্পিয়ার 10 মিনিট ধরে চালনা করছেন বিদ্যুৎ। তাহলে 5 অ্যাম্পিয়ার 10 মিনিটের জন্য জমা হয়েছে এত, আর 5 অ্যাম্পিয়ার 10 মিনিট কার কয়টা চেনের উপর অ্যাপ্লাই করা হয়েছে, 10টা চেনের উপর। তার মানে 10টা চেন আসলে এইটা বুঝাইতেছে, তাই না? ওকে, এন্ড ওদের দাম কত আসলে এত টাকা। তাহলে একটা চেইনের দাম কত হবে, পার চেইনের দাম চাইছে, পার চেইনে গোল্ড ইউজ করা হয়েছে কত টাকা। তাহলে এইটা ডিভাইড বাই 10। কেন এই জায়গায় 10 কিন্তু আমরা দুইবার ইউজ করতেছি না, 10 দুইবার আছে দেখে 10 ইউজ করতেছি। এনে 5 থাকলে 5 ইউজ করতাম।
ডিভাইডেড বাই 10 দিয়ে দেন। 1020.7 টাকা। 1020 টাকা। এই যে 1020 টাকা, এটাই অ্যান্সার। 1020.7 টাকা, 1020 টাকা বুঝাইছি। খুবই সুন্দর ম্যাথ, এটা কিন্তু এইবার আসা ম্যাথ, এইবার আপনাদের 23-এর বড় ভাইরা পাইছে। ওকে, 23-এর বড় ভাইদের আসা ম্যাথ। এখন আপনারা করবেন। চুয়েট 15-16-তে আসছে, খুব আহামরি কোনো কঠিন কিছু না, প্রশ্ন দেখে ঘাবড়াইবেন না। অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রায়োলাইট। ক্রায়োলাইট মানে কি? ছোটবেলায় পড়তেন Na3Al(F6). ক্রায়োলাইট মানে কি? খুব সম্ভবত এটা, যদি ভুল না করি। অ্যালুমিনিয়াম অক্সাইড মানে তো জানেন Al2O3। গলিত মিশ্রণে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ 8 ঘন্টা ধরে চালনা করা হয়েছে। কত কিলোগ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে? এখন কিন্তু কেজিতে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কেজিতে জিজ্ঞাসা করছে। উত্তর কিসে জিজ্ঞাসা করছে? কেজিতে। অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে। এখন অ্যালুমিনিয়াম উৎপন্ন হয় কয়টা ইলেকট্রনের আদান প্রদানে? আপনার এই যৌগের চিহ্ন আসলে লাভ নাই, আমার তো দরকার অ্যালুমিনিয়ামকে, তাই না? তাহলে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে আসলে অ্যালুমিনিয়ামে ফর্ম করে, তাই না? শেষ আপনার কাজ। তাহলে আমার ডব্লিউ কি? এম 27। আইটি, আই কত রে? 10⁵ অ্যাম্পিয়ার। 1 × 10⁵। 8 ঘন্টা। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, মানে 8 ঘন্টা মানে 8 × 36 ডিভাইডেড বাই, এখান থেকে যা আসবে এটা কেজিতে নিতে হবে আর কি, 1000 দিয়ে ভাগ করে ফেলবেন। 27 10⁵ ডিভাইডেড বাই 1000 দিব। 268 সামথিং আসছে। এই যে 268.601 আসছে। এখান থেকে গ্রামে আসবে, যাকে পরবর্তীতে কি করতে হবে? কেজিতে নিতে হবে, 1000 দিয়ে ভাগ করে। শেষ, ম্যাথ শেষ। ক্লিয়ার? তার মানে এই টাইপ আর করাচ্ছি না, যদি নতুন কোনো টাইপ পাই করাই দিব না। যেমন এই যে নতুন টাইপ পেয়ে গেছে, আসলে আমি নতুন টাইপই রাখছি সব। রুয়েট 6-7 আসছে। কি আসছে? প্রশ্ন দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই, প্রশ্ন সহজ। সালফিউরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণের মধ্য দিয়ে প্লাটিনাম তার, ভাই প্লাটিনাম তার বললে আপনার কোনো সে নাই, নিষ্ক্রিয় বলছে, ওকে সমস্যা নাই, আমরা জানি নিষ্ক্রিয় বলতে আমরা প্লাটিনাম আর গ্রাফাইটকেই বুঝাই। তোমরা প্লাটিনাম তার দিছে, গ্রাফাইট দিছে, এগুলো ওরা প্রশ্ন ইউজ করলে আপনি বলবেন ওকে ফাইন, করতেই পারো তোমরা, সমস্যা নেই, ফাইন। তাহলে প্লাটিনাম তারের মধ্য দিয়ে 1 ঘন্টা বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছে, 1 ঘন্টা, আমার দরকার এইটা। আর আদর্শ তাপমাত্রা ও চাপে মানে এসটিপি তে, আদর্শ তাপমাত্রা ও চাপ মানে কিন্তু আসলে এসটিপি, তাই? এসটিপি, এসটিপি তে এত এমএল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ফাইন ফাইন ফাইন, এত এমএল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিদ্যুতের মাত্রা কত ছিল মানে আই জিজ্ঞাসা করছে আপনাকে। কি জিজ্ঞাসা করছে? আই জিজ্ঞাসা করছে। এখন খেয়াল করে দেখেন, আপনাকে পড়ানো হয়েছে কি হয় নাই? সালফিউরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণের মধ্যে, তার মানে আমার সালফিউরিক অ্যাসিডের ইলেকট্রোলাইসিস করা হয়েছে, তাই না? এখন চিন্তা করে দেখেন ভাইয়া, দেখেন মনোযোগ দিয়ে বুঝেন। সালফিউরিক অ্যাসিড H2SO4, একে আদ্র বিশ্লেষণ করা হয়েছে H+ আর OH-। তাহলে এখন চিন্তা করার বিষয় কি, এই যে সালফিউরিক অ্যাসিডের ভিতরে কি আছে? আসলে সালফিউরিক অ্যাসিডের ভিতরে আছে আমার সালফেট আয়ন আর হাইড্রোজেন প্লাস আয়ন, আর পানির ভিতরে আছে আমার H+ আয়ন আর OH- আয়ন। ফাইন ফাইন ফাইন, কোনো সমস্যা নেই। এখন খেয়াল করার বিষয় হচ্ছে ক্যাথোডে, মানে ক্যাটায়ন গুলো কই যাবে? ক্যাথোডে যাবে। এখন ক্যাথোডে কি আর কোনো চান্স আছে? অন্য কারো চান্স আছে? দেখেন, যদি এখানে দুইটা আলাদা ক্যাটায়ন থাকতো আমরা সক্রিয়তা সিরিজ চিন্তা করতাম, কে আগে যাবে কে পরে যাবে, ব্লা ব্লা ব্লা, অনেক চিন্তা করতাম। এখন এই জায়গাতে আছে তো H+, তাই না? তার মানে ক্যাথোডে কে যাবে? ক্যাটায়নরা ক্যাথোডে যায়, ক্যাথোডে কে যাবে? শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস বিমুক্ত হবে। তার মানে ক্যাথোডে, ক্যাথোডে যে আমার বিজারণ হবে, তার মানে ক্যাথোডের বিজারণ বিক্রিয়াটা কি হবে? H+ ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে? হাইড্রোজেন। এখন হাইড্রোজেন গ্যাস হিসেবে বের হবে, তার মানে 2 মোল নিতে হবে আমাকে। এই যে আমার বিক্রিয়া, এটা আমাদের 2 নাম্বার লেকচারে পড়ানো হয়ে গেছে, রাইট? 2 নাম্বার লেকচারে পড়ানো হয়ে গেছে। ফাইন, তার মানে এখানে ইলেকট্রন আদান প্রদান কয়টা করা হয়েছে? 2টা। এটা জরুরি যে ভাই আমার ইলেকট্রনের আদান প্রদান কয়টা করা হয়েছে?
আমার ইলেকট্রনের আদান প্রদান কয়টা হয়েছে, আমার জরুরি কোনটা, আমার এই সংখ্যাটা জরুরি ভাইয়া, 2টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। ওকে ফাইন ভাইয়া, আমার অ্যানোডে কি হয়েছে আপনার জানার দরকার নাই। অ্যানোডে OH মাইনাস যায়, অ্যানোডে OH মাইনাস যায়, পানি যায়, আর পানি আর অক্সিজেন গ্যাস তৈরি করে। এগুলো আমাদের লেকচার 2 তে শেষ, ফাইন। এখন আমার অ্যানায়ন দরকার নাই কেন, আসলে ম্যাথটা আমারে দিছে কি হাইড্রোজেন গ্যাস রিলেটেড। এই ভাই মেজাজটা খারাপ লাগে। হ্যাঁ, ম্যাথ আমাকে দিছে হাইড্রোজেন গ্যাস নিয়ে, তাই আমার শুধু হাইড্রোজেন গ্যাস নিয়ে পড়ালেখা করলেই হয়ে যাচ্ছে, সমস্যা নেই। ওকে, তাহলে বিদ্যুতের মাত্রা মানে আই জিজ্ঞাসা করছে, আপনার কাছে কি কি দেওয়া আছে ভাইয়া, টি দেওয়া আছে না, টি দেওয়া আছে। এখন আমার কাছে জিজ্ঞাসা করছে ভাইয়া আই, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এখন এইগুলো আমি কি করবো ভাই, এইগুলো আমি কি করবো, আদর্শ তাপমাত্রা চাপে 250 ml হাইড্রোজেন গ্যাস, এই তো গ্যাঞ্জাম, কোনো গ্যাঞ্জাম না। দেখেন আপনি সবই পারেন, আপনাকে সব শেখানো হয়েছে, দেখেন তো সূত্র ওটা একটু দেখেন তো, এই একটা সূত্রের ভিতরে সব আছে, কিউ ইকুয়াল এন ই এফ বা এন ইকুয়াল আইটি বাই ইএফ, এই জায়গার ভিতরে সব আছে। ওকে, এই জায়গার ভিতরে সব আছে, এই দেখেন এই সূত্রটা এন ইকুয়াল আইটি বাই ইএফ, আর এন ইকুয়াল আইটি বাই ইএফ থেকে কি আমরা এই সূত্রটা লিখতে পারি না, এন ইকুয়াল আইটি বাই ইএফ, তার মানে এই সূত্রটা লেখা যায়। তাহলে এন ইকুয়াল আইটি বাই ইএফ, দ্যাট মিনস এই যে এন আইটি বাই ইএফ, আই তো আমার জিজ্ঞাসা করছে ভাই, আই তো আমাকে জিজ্ঞাসা করছে টাইম। তাহলে দেখেন এখন, ওকে ওকে ওকে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, অনেক কিছু করব আমরা। এখন এই যে আই, আই আমাকে বের করতে হবে, কি জানি ভাবতেছিলাম, সরি রে। এবার টাইম, তাহলে আমরা সবাই এক সাইডে নিয়ে আসি না ভাই, ভি লিটারে কিন্তু, হ্যাঁ সূত্র কিন্তু ভি লিটার আছে, ভি লিটার ইন্টু ইএফ, আর এখান থেকে অ্যান্সার এসে পড়বে, দেখি 22, এবার কি দিছে 250 ml, মানে 1/4 আর কি, 0.25। হ্যাঁ, ই কত রে, লিটারে নিতে হবে, এটা কিন্তু এমএল এ আছে, তার মানে এটাকে লিটারে নিতে হবে। Okay. আচ্ছা ই কত, তা তো জানি না ভাই, এই ই কত, 2, ই কত, মানে আদান প্রদান কিন্তু ইলেকট্রনের সংখ্যা কত, 2, 22.4 লিটারে আছে, রাইট। টাইম কত সেকেন্ডে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 0.25 ইন্টু 2 ইন্টু 96,500, 22.4 ইন্টু 3600। মিথ শেষ। খুশি আপনি, হ্যাঁ ভাই খুশি, আমিও খুশি আপনিও খুশি, পরেরটাই যান। বুয়েট 11-12-তে আসছে, আসুক। যদি কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে 0.4 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা 40 মিনিট ধরে চালনা করা হয়, তাহলে 0.8 গ্রাম কপার জমা হয়। ওকে ওকে ওকে, কোনো সমস্যা নেই। জলীয় কপার সালফেট বলছে কিন্তু, এই খেয়াল করেন, আমরা কপার সালফেট দুইটা শিখছি, কপার সালফেট দুইটা শিখছি, একটা হচ্ছে জলীয়, আরেকটা শিখছি কি বলেন তো, মোল্টেন। ওকে, তাহলে জলীয় কপার সালফেট বলছে, তার মানে আমার এখানে কোনো পেরেশানি নেই। কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করো, মানে কপারের জেড নির্ণয় করতে বলছে, পারবো আমরা, রাইট, এটা পারবো, সমস্যা নেই। কপার নিয়ে এই প্রশ্নটা অনেকে আমরা পারি না, এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখেন 150 ml 1.5 মোলার কপার সালফেট, 150 ml 1.5 মোলার কপার সালফেট। ওকে, 1 মিনিট, 1 মিনিট, ফোন আসছে। দেখেন সেটা হচ্ছে, হ্যাঁ, এই প্রবলেমটা, এই প্রবলেমটা অনেকে বুঝেই না, and এই প্রবলেমটা পারতে গেলে সেকেন্ড লেকচার করে আসতে হবে। খুবই সুন্দর একটা কনসেপ্টের ম্যাথ, একটু ব্যতিক্রম, খুবই সুন্দর ম্যাথ। দেখেন 150 ml 1.5 মোলার কপার সালফেট, 2.5 এম্পিয়ার তড়িৎ 5 মিনিট 25 সেকেন্ড সময় ধরে চালনা করা হলে যদি প্রবাহিত তড়িতের কার্যক্ষমতা 90% হয়, এই যে পড়াশোনা, তবে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের পিএইচ এর মান কত। আচ্ছা, তার মানে এখানে পিএইচ এর ব্যাপার স্যাপার আছে। এখন পিএইচ এর ব্যাপারটা আসলো কোন জায়গা থেকে,
এখন আমরা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণটা একটু পড়ি তো। গত ক্লাসে পড়ানো হয়েছে, লেকচার 2 তে পড়ানো হয়েছে। তাহলে কপার সালফেটের আপনি যদি তড়িৎ বিশ্লেষণ করেন, কপার সালফেটের যদি আপনি জলীয় দ্রবণ দেখেন, এখানে স্পষ্ট করে বলা আছে কপার সালফেটের জলীয় দ্রবণ, যেটা আমরা পড়াই ফেলছি। কপার সালফেটের জলীয় দ্রবণ পড়াইছিলাম, মনে করে দেখেন। কপার সালফেটের জলীয় দ্রবণে আমরা কিন্তু কপার সালফেট পাইছিলাম। দেখেন, এখান থেকে কে গেছে, এখান থেকে গেছে কপার, আর এখান থেকে গেছে কি OH। এই কপার যায় হচ্ছে অ্যানোডে, কপার যায় কোন জায়গায়, ক্যাথোডে, আর OH মাইনাস যায় অ্যানোডে। তাহলে এইচ আর এই SO4 2 এরা মিলে আসলে কি তৈরি করে, আমার সালফিউরিক অ্যাসিডটা তৈরি করে, যেখান থেকে পিএইচ বের করতে দেয়, গত ক্লাসে পড়াইছি। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন তো, এই যে সালফিউরিক অ্যাসিডের দিকে তাকান আর কপারের দিকে তাকান, সিস্টেমের ভিতরে কপার 2+ 1 মোল আছে না, হ্যাঁ 1 মোল। সালফিউরিক অ্যাসিড কয় মোল তৈরি হয়েছে ভাইয়া, সালফিউরিক অ্যাসিডও 1 মোল তৈরি হয়েছে। এই কনসেপ্ট থেকে আসলে ম্যাথ করতে হয়, এই ম্যাথটা। তাহলে আসেন, 150 ml 1.5 মোলার কপার সালফেট, ফাইন, সমস্যা নেই। জলীয় দ্রবণে 2.5 অ্যাম্পিয়ার এত তড়িৎ 5 মিনিট 25 সেকেন্ড যাবত চালনা করা হইলে প্রবাহিত তড়িতের কার্যক্ষমতা এত পার্সেন্ট হয়। তবে তড়িৎ বিশ্লেষণের পর পিএইচ এর মান দেখেন, তড়িৎ বিশ্লেষণের পর কপার সালফেটের এখানে মোল সংখ্যা দেওয়া আছে কি তড়িৎ বিশ্লেষণের আগে, তড়িৎ বিশ্লেষণের পর লাগবে আমার। ওকে ফাইন। তাহলে তড়িৎ বিশ্লেষণ যদি করা হয়, আমরা এখান থেকে কি পাবো, মোল সংখ্যার একটা ব্যাপার সেবার পাবো। কেন, আমরা কি জানি, আমরা কি জানি, কিউ ইকুয়াল এনইএফ, এটা কি জানি নাকি জানি না, হ্যাঁ ভাই জানি। ওকে ফাইন। এন ইকুয়াল আইটি বাই ইএফ, এটা কি আমরা জানি ভাইয়া, হ্যাঁ জানি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা দিয়ে একটু করি। আই কত, আই হচ্ছে ভাইয়া 2.5 অ্যাম্পিয়ার। টি কত, টাইম 5 মিনিট, 5 মিনিট মানে কয় সেকেন্ড, 300 সেকেন্ড। 5 6 30, 5 7 300, 325 সেকেন্ড। ওকে, সাথে 90%, 90% মানে কি 0.9। ওই যে তড়িতের কার্যক্ষমতা 90% হয়, মানে 90% গুণ দিতে হবে, আর কিছু না। ই কত, কপার মানে 2। তাহলে এখান থেকে কি আমি মূল সংখ্যাটা পাবো, সেটা করি। 0.9 2 ইন্টু 96,500। ম্যাথটা সবাই পারবে না, কারণ থিওরি জানে না। এত মোলস। ওকে, তাহলে এন পেয়ে গেছি। এখন চিন্তা করা, আমরা থিওরি থেকে কি বলতে পারি ভাই, এক মোল কপার 2+ মানে কি 1 মোল সালফিউরিক অ্যাসিড। দ্যাট মিন্স আমি বলতে পারি সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত হবে, 3.78 10⁻³ এত মোলস। ওকে, আচ্ছা ফাইন। এবার আমার কাজ শেষ। কেন, কারণ আমার দরকার কি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, মানে কি H+ এর ঘনমাত্রা আর কি, রাইট। তাহলে কি হচ্ছে, মোল আমি জানি, ডিভাইডেড বাই ওর আয়তন আমরা জানি, এন ইকুয়াল কি ভি লিটার ইন্টু এস। তাহলে ঘনমাত্রা মানে কি এন বাই ভি লিটার, তাহলে 150 ml, অবশ্যই 1000 দিয়ে ভাগ করতে হবে। মোলার। এখন আমার দরকার হচ্ছে পিএইচ, 2H+, কিন্তু সালফিউরিক অ্যাসিডের পিএইচ কেমনে বের করে ভাই, 2H+ দিয়ে। মাইনাস লগ অফ অ্যান্সার, এটি হচ্ছে অ্যান্সার। ওকে, এটি হচ্ছে অ্যান্সার। তো একটু পড়ালেখা করতে হবে, যেমন এই ম্যাথটা কখনোই পসিবল না যদি আপনি কি
কি না জানেন আসলে? থিওরি না জানেন। এখন থিওরি জানতে গেলে মানে একটু লেকচার 2 শেষ করতে হবে, তারপরে লেকচার 4 এ আসতে হবে। লেকচার 2 তে আমি এই যে বলেই রাখছি কিন্তু পিএইচডি নয়, এটা অ্যাডভান্স প্রবলেম। ওকে, এটা অ্যাডভান্স। সো একটু আজে বাজে প্রশ্ন আসতেই পারে। তারপরে দেখেন, কে আই দ্রবণ হতে আয়োডিন, এটা আর করাবো না। কে আই থেকে আয়োডিন, ভাইয়া এটা জারণ বিজারণে পড়াই ফেলছি। কে আই মানে হচ্ছে আই মাইনাস, আই মাইনাস আয়োডিন হয় কেমনে? ভাইয়া দুইটা ইলেকট্রন, দেখেন কে আই মানে হচ্ছে আমার বিজারক, আই মাইনাস পড়াইছি জারণ বিজারণে, বিজারক জারণ বিক্রিয়া করে মানে ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে আই মাইনাস দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, আই টু বানাবে। তার মানে দুই হচ্ছে আমার সংখ্যাটা, রাইট? দুই কিন্তু আমার সংখ্যাটা, আমার এই সংখ্যাটা জরুরি, তাই না? মুক্ত করতে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ লাগে মানে আই বের করবেন আর কি। পরের প্রশ্ন, লঘু সালফিউরিক অ্যাসিড, একটু আগের ম্যাথ, জাস্ট নিজে করবেন। কোনটা? এই যে সালফিউরিক অ্যাসিডের ম্যাথ করাইছি না, এই যে যেমন এখানে কি দিছে, কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ চাইছে আর এখানে কত কুলম বিদ্যুৎ চাইছে, হ্যাঁ? মানে এখানে কিউ জিজ্ঞাসা করছে আর ওখানে আই জিজ্ঞাসা করছিল। সেম ম্যাথ দেখেন, এখানে যা করছে আমি এখানে তাই করব, এখানে তাই করব। বলছে প্লাটিনাম তড়িৎ দেওয়ার সাহায্যে, এই দেখেন আদর্শ তাপমাত্রা হিসাবে 500 ml দেওয়া আছে। তার মানে আমরা কি করব দেখেন তো, সূত্রটা বসাই ফেলে আসেন। ভি লিটার, এন ইকুয়াল কি, এটাই তো আমার এন, তাই না? এন, এন মানে কি, ভি বাই 22.4, আইটি বাই ইএফ। আইটি আমার দরকার নাই, আমার দরকার কিউ। কেন? ওই যে কত কুলম বিদ্যুৎ, ইএফ। ভি কত, 500 ml, 500 মানে কি 500/1000 মানে হাফ আর কি, হ্যাঁ 0.5, 0.5 ml, 22.4 কি লিটার না? 0.5 কিন্তু লিটারে নিতে হবে। 500 ml মানে কি, 500 ml হাইড্রোজেন, তার মানে হাফ লিটার হাইড্রোজেন। 500/1000 মানে 500 আর 1000 কাটাকাটি করলে কত, হাফ, হাফ মানে 0.5। এবার ইএফ, ই কত, সালফিউরিক অ্যাসিড মানে 2 আর ফ্যারাডে মানে 96,500। এই দেখেন এটাই কিন্তু ছিল, এই যে এইটাই ছিল, হ্যাঁ এটাই ছিল, এই যে জাস্ট এটাই। এখন কিউ বের করবো, এখান থেকে অ্যান্সার কিসে আসবে, অবশ্যই কুলম্ব এককে আসবে। কেন? কারণ কিউ জিজ্ঞাসা করছে কত কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত। সেম ম্যাথ, হ্যাঁ সেম ম্যাথ। এত পরিমাণ ম্যাথ করাচ্ছি, আপনি যাতে জীবনে বলতে না পারেন ভাই প্র্যাকটিস শিট দিয়েন। হ্যাঁ, না আমার কথা হচ্ছে আমি নিজেই আপনারা বহুত ম্যাথ করাই দিচ্ছি, এত ম্যাথ আপনারা কেউ করাবেন। সালফিউরিক অ্যাসিড লঘু, ওই যে সেম সেম, কতক্ষণ চালনা করলে আসলে দেখি এটা করি একটু, এটা একটু করি। 600 ml হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে কতক্ষণ চালনা করলে, তার মানে 600 ml, 600 × 10⁻³ এখন তো তাড়াতাড়ি করতে পারবেন তাই না? 22.4। ভি ইকুয়াল কি, আমাদের সূত্রটা কি, ভি বাই 22.4 আইটি বাই ইএফ। এখন আমার কি দরকার, টাইম দরকার। এই যে আইসা পড়ছে, এটা কি সালফিউরিক অ্যাসিড মানে 2 96,500, আর ওইখান থেকে টাইমটা নিচে নেমে যাবে, টাইমটা নিচে নেমে যাবে, কত টাইম কত, ও সরি টাইম বের করতে বলছে মানে আই নিচে নেমে যাবে, আই কত, 2.5 অ্যাম্পিয়ার। শেষ। 600 × 10⁻³ ইন্টু, এটাকে 60 দিয়ে ভাগ করেন, 34.46 মিনিট। সেম ম্যাথ, নিজে করবেন। লঘু এনএসিএল, লঘু এনএসিএল কি পড়াইছি আপনাকে? উত্তর হচ্ছে পড়াইছি। ভাই লঘু এনএসিএল থিওরিটা একটু দেখান তো। এই যে লঘু এনএসিএল, এই যে লঘু এনএসিএল, লঘু এনএসিএল এর থিওরিটা একটু ভালো করে চেক করেন।
আমরা প্রশ্ন একটু পরে পড়তেছি, আগে লঘু এনএসিএল টা পড়াইছি কিনা ওইটা একটু দেখাই। এই দেখেন এটা হচ্ছে আমার লঘু এনএসিএল এর থিওরি। তাহলে লঘু এনএসিএল কি বলছে আপনাকে? বলছে তড়িৎ বিশ্লেষণে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে প্লাটিনাম ক্যাথোডে প্রমাণ তাপ ও তাপমাত্রায় এত লিটার হাইড্রোজেন গ্যাস বের হবে। দেখেন তো এই হাইড্রোজেন গ্যাস কি বের হয় নাকি বের হয় না? আমাদের থিওরি কি মিলছে নাকি মিলে নাই? হ্যাঁ ভাই মিলছে। ক্যাথোডে কি হাইড্রোজেন গ্যাস বের হয় না? হ্যাঁ বের হয়। এখন আপনাকে লিটার দিয়ে দিছে, 1 ঘন্টা মানে টাইম দিয়ে দিছে, প্লাটিনাম ক্যাথোডে তৈরি কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে, মানে আই জিজ্ঞাসা করছে। সেম ম্যাথ। ওকে, এই যে মানে সালফিউরিক অ্যাসিডের ম্যাথ, সালফিউরিক অ্যাসিড ম্যাথ যেই দেয়া দিয়ে করছেন এটা। ওকে, এটা একটু সুন্দর ম্যাথ, এটা একটু অন্য টাইপের ম্যাথ, সুন্দর ম্যাথ। দেখেন সেটা হইলো, হ্যালো হ্যালো, হ্যাঁ, সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 10 মিনিট 0.25 অ্যাম্পিয়ার শক্তি সম্পন্ন বিদ্যুৎ চালনা করার ফলে ক্যাথোডে এত গ্রাম সিলভার জমা হয়। ওমা, সবই তো বলে দিল ভাই, সবই তো বলে দিল, হ্যাঁ সবই বলে দিস। অপর একটি সিলভার নাইট্রেট দ্রবণে 50 মিনিট 0.2 অ্যাম্পিয়ার শক্তি সম্পন্ন প্রবাহ চালনা করলে ক্যাথোডে কত পরিমাণ ধাতু সঞ্চয় হবে, সিলভার সঞ্চয় হবে। এইটা আবার কোন ধরনের প্রশ্ন? কেন? কারণ ভাই ওরা তো একটা সিঙ্গেল প্রশ্ন করতে পারতো, ওরা একটা সিঙ্গেল প্রশ্ন করতে পারতো যে 10 মিনিট 0.25 অ্যাম্পিয়ারে কত গ্রাম সিলভার জমা হবে। ওরা এই প্রশ্নটা করলো না। ওরা আপনাকে কি করলো, আপনাকে এইটা করলো, এই যে 10-50 কত পরিমাণ জমা হবে। তাহলে তো গ্যাঞ্জাম ভাই, আসলে কি করব? মানে দুইটা দুইটা জিনিস বলে দিছে, খুবই ইজি। দেখেন আমরা কি বলতে পারি, W1, W1 মানে কি? জেড ভাই, জেড তো ধ্রুবক, মানে সিলভারের জন্য তো ধ্রুবক, তাই না? সিলভার নাইট্রেট সলিউশনের জন্য তো জেড ধ্রুবক। জেড কি সেম না? সেম, জেড সেম না, সিলভার নাইট্রেটের ক্ষেত্রে জেড কি রে ভাই? M/F, তাই না? জেড মানে কি? জেড মানে M/F। এখন উপরেরটার জন্য জেড যা, নিচেরটার জন্য কি জেড, কি তাই না? জেড টা মানে Z1 Z2 সেম। ওকে, তার মানে আমরা এই জায়গা থেকে লিখতে পারি W2/W1, জেড জেড যদি কাটাকাটি চলে যায়, আচ্ছা, তার মানে এবার দেখেন তো, জাস্ট ভ্যালু গুলো বসাইলে কি আবার ডাব্লিউ এর ভ্যালুটা পেয়ে যায় না? আই এর ভ্যালু কত দেওয়া আছে? I2 মানে পরেরটা 50 মিনিট মানে 50 × 60 সেকেন্ড। এই 60 ইউজ না করলেও হবে, যদিও করে ফেলতেছি আমরা। 0.1679, মানে যদি এরকম থাকে তখন আপনি কি করবেন? এটা হচ্ছে অন্য একটা টাইপের ম্যাথ আর কি। শেষ, ম্যাথ শেষ। এখান থেকে W2 বের হয়ে যাবে। ক্লিয়ার? মানে এই টাইপের ম্যাথ। এবার হচ্ছে সবচেয়ে ভাইটাল টাইপ, এই ম্যাথ আপনি করবেন, এগুলো আর করাবো না। এই দুটো হোমওয়ার্ক, এই যে এই দুটো হোমওয়ার্ক নরমাল। এখানে এই ম্যাথটা সুন্দর, এই ম্যাথে জিজ্ঞাসা করছে, তবে ধাতুটির চার্জ কত জিজ্ঞাসা করছে। তাহলে ধাতব লবণের কি দেওয়া আছে? আই দেওয়া আছে, টি দেওয়া আছে, আইটি দেওয়া আছে, ক্যাথোডের ডাব্লিউ দেওয়া আছে। ওমা সুন্দর তো। ধাতুটি জমা হয়, ধাতুটির চার্জ কত, ধাতুটির, এই দেখেন ধাতুটির কি দেওয়া আছে, ধাতুটির আমার এই যে রিলেটিভ অ্যাটমিক মাস, মানে আপেক্ষিক পারমাণবিক ভর। ওমা সবই দিয়ে দিস। 52 মানে আসলে ক্রোমিয়াম, 52 মানে আসলে ক্রোমিয়াম, ক্রোমিয়াম মানে আসলে 3। উত্তর 3 হওয়া উচিত। আমরা 52 দেখে ক্রোমিয়াম বলছি, তার মানে উত্তর 3 হওয়া উচিত। এবার দেখি আমরা পারি কিনা। তাহলে দেখেন ডাব্লিউ ইকুয়াল হচ্ছে, বের করতে বলছে। এবার দেখেন এম কত রে? এম 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 এম
কত গ্রাম জমা হয় 0.026 ইন্টু আই, আই কত 0.0403, 3600 সেকেন্ড। টাইম কিন্তু অলওয়েজ সেকেন্ডে কাউন্ট করবেন। ডাব্লিউ কত? আচ্ছা ডাব্লিউ হচ্ছে 0.026, 3.006 আসছে। দেখেন তাহলে আমরা 3 বলছিলাম, কিন্তু আসলে 3 বলছিলাম কিন্তু আসলে আন্দাজি। কেন আন্দাজি বলিনি? আসলে 52 কার মাস? ক্রোমিয়ামের মাস। এখন ক্রোমিয়ামের মাস কি হয়? ক্রোমিয়ামের মাস হচ্ছে ক্রোমিয়াম 3+ হয়, তাই না? তাহলে ক্রোমিয়াম 3+, 3টে ইলেকট্রন গ্রহণ করে আসলে ক্রোমিয়ামে ফর্ম করে। এই 3ই কি আমার তুল্য সংখ্যা বা ই, তাই না? ওরা এইটাই জিজ্ঞাসা করছে, আর কিছু না। হুম, এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট করব। খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখেন, ক্যাথোডে ওই যে ইলেকট্রোড, ইলেকট্রোডের উপর ডিপেন্ড করে ক্যাথোডে কতটুকু ভর জমা হবে। একটু একটা জিনিস লেখেন, ইলেকট্রোডের উপর বেস করে, ইলেকট্রোডের উপর, ইলেকট্রোডের টাইপের উপর ইলেকট্রোডের টাইপের উপর অ্যানোড ক্ষয় হওয়া ডিপেন্ড করে। অল্প অল্প জিনিস, যা বলবো তাই লিখবো। কি? ইলেকট্রোডের টাইপের উপর অ্যানোড ক্ষয় হওয়া ডিপেন্ড করে। সবসময় লিখবেন কি? ক্যাথোড সবসময় বৃদ্ধি পাবে, ক্যাথোড সবসময় বৃদ্ধি পাবে, মানে ক্যাথোডের ভর সবসময় কি পাবে? বৃদ্ধি পাবে। হুম, ক্যাথোডের ভর সবসময় বৃদ্ধি পাবে। ওকে, এবার লেখেন, লেখেন সল্ট, সল্ট আর তড়িৎদ্বার মানে ইলেকট্রোড সেম ধাতুর হলে অ্যানোড ক্ষয় ঘনমাত্রা সেম। সল্ট আর ইলেকট্রোড সেম ধাতুর হলে অ্যানোড ক্ষয় হয়, আর ক্যাথোড তো বৃদ্ধি পাবে, ক্যাথোড বৃদ্ধি পাবে, ক্যাথোড সবসময় বৃদ্ধি পাবে, আর ঘনমাত্রা সেম থাকে। আর সল্ট, ইলেকট্রোড কম সক্রিয় হলে অ্যানোড হ্রাস পাবে, ঘনমাত্রা হ্রাস পাবে। দেখেন অ্যানোড ক্ষয় হবে না, বারবার বলতেছি। ওই যে আমরা যে ঘনমাত্রা হ্রাসের ম্যাথ করছিলাম না গত ক্লাসে, সিকিউ আসে যে এইখান থেকে কিন্তু সিকিউ হয়। লেকচার 2, সরি লেকচার 3। তাহলে এখান থেকে কিন্তু সিকিউ হয়, ঘনমাত্রা হ্রাস পায়। ঘনমাত্রা হ্রাস পায় মানে কি? সিকিউ এখান থেকে হয়, লেকচার 3। ওকে, ঘনমাত্রা হ্রাস পায়। দেখেন ওইখানে কিন্তু ভাই উদ্দীপকে কোনো তড়িৎদ্বারের নাম বলে নাই। তো আমরা বলছিলাম তড়িৎদ্বারের নাম না বললে সবসময় আমরা কি নিষ্ক্রিয় তড়িৎদ্বার ধরে নেই। নিষ্ক্রিয় মানে কি? সল্টের চেয়েও নিষ্ক্রিয়, কম সক্রিয় আর কি। ওকে, সল্টের চেয়ে কম সক্রিয়। এবার একটা ম্যাথ করি, একটা ম্যাথ করলে আসলে সব ক্লিয়ার হয়ে যাবে। খুবই 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 ফেমাস ম্যাথ। দেখেন
নিকেল নাইট্রেট দ্রবণের মধ্যে 500 ml 3.7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 6 ঘন্টা যাবত চালনা করা হলো। নিকেল নাইট্রেট দ্রবণের মধ্যে 500 ml 2 মোলার 3.5 অ্যাম্পিয়ার 6 ঘন্টা যাবত চালনা করা হইল। আচ্ছা, এবার আগে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে আমরা অ্যানোডের ভর বের মানে এই জিনিসটা কি আমরা আসলে দুই ভাবে করতেছি। একটা প্লাটিনাম তড়িৎদ্বার দিয়ে করতেছি, আরেকটা করতেছি নিকেল তড়িৎদ্বারের মাধ্যমে। বুঝি নাই, বুঝাচ্ছি। মানে আমি আপনাকে কি বলতে চাচ্ছি, এখানে আসলে ম্যাথ 6টা টোটাল, বুঝছেন? ম্যাথ কয়টা? ম্যাথ 6টা। মানে একটা হচ্ছে আমার নিকেল নাইট্রেট দ্রবণ, হ্যাঁ নিকেল নাইট্রেট দ্রবণ, এই যে এটা হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার সে, ওকে। আর এই দ্রবণের নাম তো আপনি জানেন, নিকেল নাইট্রেট। দেখা যায় না এটা? দেখা যাবে? কালো দেখি, কালো দিলে মেবি দেখা যাবে। আর হ্যাঁ, দেখা যাচ্ছে আই গেস। নিকেল নাইট্রেট দ্রবণ, এই সেম জিনিসটাই আমরা এখানে করতেছি নিকেল তড়িৎদ্বারের মাধ্যমে। এখন খেয়াল করেন, প্লাটিনাম তড়িৎদ্বার যে ব্যবহার করা হয়েছে, প্লাটিনাম তড়িৎদ্বারের অ্যানোডের ভর 100 গ্রাম, ক্যাথোডের ভর 50 গ্রাম। আগে থেকে তড়িৎ চালনার পূর্বে, এটা কিন্তু তড়িৎ চালনার পূর্বে, তড়িৎ চালনার পূর্বে, তড়িৎ চালনার পূর্বে এই অ্যানোডের ভর কত, মাস কত, অ্যানোডের ভর কত, 100 গ্রাম, আর এই ক্যাথোডের ভর কত, 50 গ্রাম। তড়িৎ চালনার পূর্বে। আর এই জায়গাটাতে সেম 50 গ্রাম। মানে একবার আমরা ওরে দিয়া করতেছি, একবার আমরা ওরে নিয়ে করতেছি, একবার ওরে নিয়ে করতেছি, একবার ওরে নিয়ে করতেছি। আচ্ছা, একটা কাজ করি, পেজটাকে একটু কপি করি। হুম, এটাই মনে কর, এই এই জায়গাটা করি আসলে। তাহলে এখানে লিখলাম সে প্লাটিনাম, মানে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পূর্বে। এটা কি? এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পূর্বে, বিফোর, বিফোর ইলেকট্রোলাইসিস, হ্যাঁ। আর এটা হচ্ছে আফটার, মানে ইলেকট্রোলাইসিসের পরে, আফটার, আফটার। এখন কি হয়েছে দেখেন, এই তড়িৎ বিশ্লেষণের পূর্বে আর তড়িৎ বিশ্লেষণের পরে এখন কতটুকু জমা হবে, এখন চিন্তা করে দেখেন। কি করা হয়েছে? 500 ml 3.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 6 ঘন্টা যাবত চালনা করা হয়েছে। তাহলে ক্যাথোডে ভর জমবে, শিওর আপনি ক্যাথোডে ভর জমবে। কতটুকু জমবে আমরা এখানে একটু বের করি। তাহলে আগে ডাব্লিউ বের করি ফ্যারাডের সূত্র দিয়ে। এম কত? নিকেলের এম হচ্ছে 58.7। আই কত? আই হচ্ছে 3.5 অ্যাম্পিয়ার 6 ঘন্টা, মানে 6 × 3600 সেকেন্ড। নিকেল নাইট্রেট, নিকেল নাইট্রেট মানে নিকেল 2+, মানে দুইটা ইলেকট্রনের আদান প্রদান হবে। তাহলে এখান থেকে কি আসতেছে দেখি, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ। 58.7 ইন্টু 3.7 ইন্টু 6 ইন্টু 3600, 24.3, 24.3 গ্রাম ভর জমা হবে, ক্যাথোডে জমা হবে। ক্যাথোডের ভর ভাই সবসময় বৃদ্ধি পাবে ভাই, ক্যাথোডের ভর কি হবে? সবসময় বৃদ্ধি পাবে। তাহলে এই নিকেল নাইট্রেট সলিউশনটাকে আমরা এখানে প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ করতেছি। সলিউশনের নাম নিকেল নাইট্রেট, আর আমরা সলভ করতেছি এটা প্লাটিনাম তড়িৎদ্বার দিছি। তাহলে ক্যাথোডের ভর কি হবে? ক্যাথোডের ভর সবসময় বৃদ্ধি পাবে, ক্যাথোডের ভর সবসময় বৃদ্ধি পাবে। তার মানে ক্যাথোডে কতটুকু ভর জমা হইব? 24.3 গ্রাম জমা হবে। 24.3 গ্রাম জমা হবে। তার মানে এই যে একটু কি 24.3 গ্রাম। তাহলে এখন আমার কাছে জানতে চাওয়া হয়েছে এ, তাহলে ক্যাথোডের ভর কত? আচ্ছা, আগে জিজ্ঞাসা করছে অ্যানোডের ভর কত, পরে ক্যাথোডের ভর কত। ওকে, তাহলে অ্যানোডের ভর কত? অ্যানোডের নতুন ভর
আপনাকে কি বলা হয়েছে, যদি লবণ, এই যে নিকেল নাইট্রেট লবণ, লবণের থেকে যদি আমার তড়িৎদ্বার সক্রিয় কম হয়, কম সক্রিয় হয়, দেখেন কি বলা হয়েছে, বলছে ইলেকট্রোড যদি কম সক্রিয় হয়, প্লাটিনাম কি নিষ্ক্রিয় তড়িৎদ্বার না, মানে কম সক্রিয় তড়িৎদ্বার, প্লাটিনাম কিন্তু অনেক নিচে, হাজি হাজি পিটাবে আমায়, পিটাবে, লাস্টে পিটাবে আমায়, নিকেল থেকে প্লাটিনাম অনেক নিচে, মানে ইলেকট্রোড কম সক্রিয় হলে অ্যানোড ক্ষয় হবে না, আর ঘনমাত্রা হ্রাস পাবে। ক্যাথোড কিন্তু সবসময় বৃদ্ধি পাবে, ক্যাথোড সবসময় বৃদ্ধি পাবে, দেখো এখানেও ক্যাথোড বৃদ্ধি পাবে, এখানেও ক্যাথোড বৃদ্ধি পাবে, ক্যাথোড অলওয়েজ বৃদ্ধি পাবে, সরি, ক্যাথোড বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্যাথোড বৃদ্ধি পাবে, খেয়াল করেন, তাহলে ক্যাথোড কিন্তু, তাহলে অ্যানোডের ক্ষয় হবে না হবে না, অ্যানোড কয় গ্রাম থাকবে, অ্যানোড 100 গ্রামই থাকতেছে। ক্যাথোডের নতুন ভর কত হবে, ওই যে 50 প্লাস 74.3 গ্রাম। ওকে, 74.3 গ্রাম ঘনমাত্রা হ্রাস পাবে, তাহলে পরিবর্তিত ঘনমাত্রা কি হবে, ডেল এস, এটা গত ক্লাসে করাইছি, গত ক্লাসে করাইছি, ঠিক আছে, গত ক্লাসে কিন্তু করাইছি। পরিবর্তিত ঘনমাত্রা কি হয়, প্রথম ঘনমাত্রা মাইনাস পরের ঘনমাত্রা, তাহলে প্রথম মানে এন ইনিশিয়াল মাইনাস এন ফাইনাল, যেহেতু ঘনমাত্রা হ্রাস পায়, ডিভাইডেড বাই আমার আয়তন বি লিটারে, তাহলে এন ইনিশিয়াল কত, ভিএস, ওই যে 500 ইন্টু 2, 500 ইন্টু 2, 500 কিন্তু 500 না, 500 মানে হাফ, কেন হাফ, কারণ লিটারে নিতে হবে, ইন্টু 2, হাফ ইন্টু 2, দেখো এই যে ওর ওর এখান থেকে এন বের করবা না, তাহলে হাফ, হাফ লিটার ইন্টু 2, হাফ লিটার কিন্তু লিটারে নিতে হবে, মাইনাস এনএফ, এনএফ কত, এনএফ হচ্ছে আইটি বাই ইএফ, আইটি কত রে, এন কত, আইটি বাই ইএফ না, তড়িৎ বিশ্লেষণের পর, এন ফাইনাল মানে কি তড়িৎ বিশ্লেষণের পর, তাহলে আইটি বাই ইএফ, আইটি বাই ইএফটাও বের করে ফেলো, এটা হচ্ছে এন ইনিশিয়াল, এন ফাইনালটা আমরা এখানে বের করে ফেলি, আইটি বাই ইএফ, এন মানে কি, এন আই কিন্তু ভি লিটার ইন্টু এস, গত ক্লাসে করাইছি, তাহলে আই কত রে, আই হচ্ছে আমার 3.7, আমি একটু মুখে মুখে করি, 3.7 ইন্টু 6 ঘন্টা, 6 ইন্টু 3600, ডিভাইড বাই ই, ই কত 2 ইন্টু ফ্যারাডে 96,500, 0.414, 0.414 এত মোল, ডিভাইড বাই ভি লিটার, ভি লিটার কত রে, ভি লিটার হচ্ছে ওই যে হাফ লিটার, হাফ লিটার, হাফ লিটার, 500 ml না, হাফ লিটার, তাহলে কত আসতেছে, এটা 1 মাইনাস 1 ঘনমাত্রা হ্রাস পাবে বলছিলাম, আগের ঘনমাত্রা কত ছিল, আগের ঘনমাত্রা ছিল 2 মোলার, দেখো আগের ঘনমাত্রা ছিল 2 মোলার, দেখো 2 মোলার, এখন এর ঘনমাত্রা কি হ্রাস পাইছে নাকি পাই নাই, পাইছে, শেষ, তাহলে এটা হচ্ছে নিকেল নাইট্রেট উইথ নিষ্ক্রিয় তড়িৎদ্বার বা কম সক্রিয় তড়িৎদ্বার, তাহলে এই কনসেপ্টটা কি, এটা হচ্ছে নিকেল নাইট্রেট উইথ কম সক্রিয় তড়িৎদ্বার বা নিষ্ক্রিয় তড়িৎদ্বার, তড়িৎদ্বার বানান আমি জানি না, এটা হচ্ছে এই টাইপ। এখন সেম ম্যাথটাই আসেন আমরা করি, নিকেল নাইট্রেট এবার সেম ম্যাথটাই আমরা করে আসি, এখন দেখো, এখন হচ্ছে নিকেল নাইট্রেট আছে নিকেল তড়িৎদ্বারে, এখন নিকেল নাইট্রেট কিসে আছে বলতো, নিকেল নাইট্রেট আছে নিকেল তড়িৎদ্বারেই আছে,
নিকেল নাইট্রেট আমরা নিছি নিকেল তড়িৎদ্বারের মাধ্যমে, এখানে নিকেল তড়িৎদ্বারের মাধ্যমে ইলেকট্রোলাইসিস করতেছি, ফাইন। তাহলে এখন তোমাকে কি বলা হয়েছে, এখন তোমাকে বলা হয়েছে যে ভাই যদি লবণ আর ইলেকট্রোড সেম হয়, হ্যাঁ, যদি সল্ট আর ইলেকট্রোড সেম ধাতুর হয় তাহলে অ্যানোড ক্ষয় হবে, আর ঘনমাত্রা সেম থাকবে, ক্যাথোড বৃদ্ধি হবে। তাহলে এখানে কি হবে, অ্যানোড ক্ষয় হবে ভাই, অ্যানোড ক্ষয় হবে, মানে এই যে এই অ্যানোড গুলা কি হবে, ওরা ভেঙে যাবে, ওরা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, ওরা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ওরা নষ্ট হয়ে যাবে, অ্যানোড আস্তে আস্তে কি ক্ষয় হবে। আর ক্যাথোড কি হবে, ক্যাথোড বৃদ্ধি হবে ভাই, ক্যাথোড বৃদ্ধি হবে। একটু আগে কিন্তু অ্যানোড ক্ষয় হয় নাই, কেন, কারণ এটা সক্রিয় তড়িৎদ্বার ছিল। এখন ক্যাথোড বৃদ্ধি হবে। এখন তোমার কি বলছে, এখন তোমার বলছে ভাই নতুন অ্যানোডের ভর কত। অ্যানোডের নতুন ভর কত হবে, 100 গ্রাম ছিল মাইনাস, এখন কিন্তু অ্যানোড ক্ষয় হয়ে যাবে, কতটুকু, কতটুকু ক্ষয় হয়েছে, ওই যে যতটুকু বিদ্যুৎ প্রবাহ হয়েছে, মানে 24.3, আগে বের করে রাখছি। ক্যাথোডের নতুন ভর কত, 50 ছিল আগে ক্যাথোডের ভর, আর এখন যোগ হবে, ক্যাথোড সবসময় বৃদ্ধি পাবে, আর ঘনমাত্রা রিমেইন সেম, ঘনমাত্রা হ্রাস পাবে না। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে নিকেল নাইট্রেট। অ্যাডমিশনের প্রত্যেকটা টাইপ করাই দিচ্ছি, প্রত্যেকটা টাইপ উইথ সেম, সেম মানে কি আসলে নিকেল তড়িৎ দ্বারা। এডমিশনের প্রত্যেকটা টাইপ ধরে ধরে করাই দিচ্ছি, একটা টাইপও মিস নেই, ঠিক আছে, একটা সিঙ্গেল টাইপও মিস নেই। দেখেন এটা খুবই খুবই দামি কনসেপ্ট অ্যাডমিশনের, হ্যাঁ, খুবই দামি কনসেপ্ট, কয়েকটা স্টার দিয়ে দেন, কয়েকটা স্টার দিয়ে দেন, হ্যাঁ। আচ্ছা, আরেকটা একটু বলে রাখি, গত ক্লাসে আমরা কিন্তু, গত ক্লাসে আমরা ওই ঘনমাত্রা পরিবর্তনের টাইপ করাই দিছিলাম, ঘনমাত্রা পরিবর্তনের টাইপ মনে আছে, এই যে ঘনমাত্রা পরিবর্তিত ঘনমাত্রার টাইপ, দেখেন পরিবর্তিত ঘনমাত্রার ম্যাথ। একটা কথা ক্লিয়ারলি শুনেন, পরিবর্তিত ঘনমাত্রায় কিন্তু S2 বের করা লাগে না, আপনি কিন্তু ম্যাথ এই পর্যন্ত করবেন, আপনি কিন্তু ম্যাথ এই পর্যন্ত করবেন, ক্লিয়ারলি শুনেন, ম্যাথ আমরা কোন পর্যন্ত করব, ম্যাথ কিন্তু আমরা এই যে এই পর্যন্ত করব, এইটা বের করার দরকার নাই, এই যে আগেই বলে দিচ্ছি, এইটা পরীক্ষার খাতায় করার দরকার নেই, হ্যাঁ, এতটুকু করার দরকার নাই, এটা আমি আপনাকে বের করে দেখাইছি, এতটুকু না করলেও হবে, এই পর্যন্ত করবেন, এটা কিন্তু সিকিউতে আসে। তাহলে আমরা ম্যাথ আমরা অ্যান্সার করব কিন্তু এই পর্যন্ত, এতটুকু না করলেও হবে, ডেলএস না বের করলেও হবে, ক্লিয়ার, ডেলএস না বের করলেও হবে, এই যে ডেলএস না বের করলেও হবে, এই পর্যন্ত করব, সব জায়গাতে কিন্তু এই যে পরিবর্তিত ঘনমাত্রা জিজ্ঞাসা করতেছে, সো আমরা কি করব, আমরা ডেলএস পর্যন্ত বের করব, ঠিক আছে, ডান। এরপর সবচেয়ে ভাইটাল হচ্ছে গিয়ে, অ্যাডমিশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। তো ফ্যারাডের দ্বিতীয় সূত্র জানার আগে আমার দুইটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি আর রাসায়নিক তুল্যাঙ্ক কি। রাসায়নিক তুল্যাঙ্ক মানে হচ্ছে গ্রাম তুল্য ভর, ওই যে আমরা নর্মালিটি পড়ার সময় শিখাইছিলাম না, ওইটাই, গ্রাম তুল্য ভর, হ্যাঁ, এটাই হচ্ছে আমার রাসায়নিক তুল্যাঙ্ক। আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা অলরেডি বুঝে গেছি। আচ্ছা আসেন, আমরা এভাবে না বুঝে আমরা একটু অন্যভাবে বুঝি, ট্রাই করি, আসেন দেখি। জেড ইকুয়াল কি ভাইয়া, জেড ইকুয়াল হচ্ছে, আমরা সূত্র পড়ছি অলরেডি, এম বাই ইএফ, রাইট, ওকে।
তাহলে আমরা এদের তাৎপর্যটা একটু বুঝাবো। দেখেন, মনে করেন আমরা একটা ম্যাথ করলাম, কপার 2+ 2 মোল ইলেকট্রন গ্রহণ করে কপারে ফর্ম করলো। এখন চিন্তা করেন, কপার 2+ 2 মোল ইলেকট্রন গ্রহণ করে কপারে ফর্ম করছে, ফাইন। এখন আমরা এই জায়গায় কয়েকটা কথা লিখে আসেন, দেখি সবভাবে কথা বলা যাবে। 2 মোল ইলেকট্রন, গত ক্লাসে শিখেছি 2 ইলেকট্রন মানে কি, আসলে এখানে 2 মোল ইলেকট্রন। 2 মোল ইলেকট্রন মানে হচ্ছে 2 ফ্যারাডে বিদ্যুৎ। তাহলে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে জমা হয় 63.5 গ্রাম কপার। বলা যায় না এটা কি, এটা 1 মোল কপার না? 1 মোল কপার মানে কি, 1 মোল কপার মানে আসলে আমাদের 63.5 গ্রাম কপার। তাহলে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে জমা হয় 63.5 গ্রাম কপার। তার মানে আমি এই জায়গা থেকে কি বলতে পারি, 2 × 96,500 কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে জমা হয় 63.5 গ্রাম কপার। একই লাইন না? হ্যাঁ ভাই একই লাইন। দেখেন তো একই লাইন কিনা? হ্যাঁ ভাই একই লাইন। তার মানে আমি কি বলতে পারি, 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে 63.5 গ্রাম বাই 2 × 96,500 গ্রাম কপার। তাহলে 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে এটা হয়। বলা যায়? আমার মনে হয় বলা যায়, রাইট? ঠিক এই জায়গাটাকেই আমি আরেকটু ডিসকাস করে আসেন। তাহলে 1 কুলম বিদ্যুতের জন্য প্রবাহিত হয় কত গ্রাম? এত গ্রাম। ওকে ফাইন। আবার চিন্তা করেন, তাহলে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে 63.5 গ্রাম কপার জমা হয়। তাহলে এটারে লেখা যায় কি, এটা লেখা যায় হচ্ছে 2 × 96,500 কুলম, ব্যবহার করলে এটা। তাহলে আমি কি বলতে পারি না, আমি বলতে পারি না 96,500 কুলম বিদ্যুৎ বা 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে, 96,500 কুলম বিদ্যুৎ চালনা করলে কি হয়, 2 গ্রাম কপার জমা হয়। জাস্ট দুইটা ওখানে চলে যাবে। একটু ভালো করে দেখেন, একটু ভালো করে এই দুইটা লাইন খেয়াল করেন। 1 কুলম বিদ্যুতের জন্য যত গ্রাম জমা হয়, 1 কুলম বিদ্যুতের জন্য যত গ্রাম জমা হয়, ওইটারই বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। মানে দেখো তো চিনো কিনা, এই দেখো তো চিনো কিনা, এই উপরেরটা এম 63.5, নিচে হচ্ছে কটটুকি ইলেকট্রন মানে ই, আর এটা হচ্ছে এফ। তাহলে 1 কুলম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে কি, আসলে 1 কুলম তড়িৎ প্রবাহের জন্য, হ্যাঁ তড়িতের জন্য 1 কুলম তড়িতের জন্য 1 কুলম তড়িতের জন্য জমা হওয়া ভর। ক্লিয়ার? ওকে। আর এই জায়গায় কি দেখো তো, 96,500 কুলম বা 1 ফ্যারাডে বিদ্যুতের জন্য জমা হওয়া ভর। 1 ফ্যারাডে বিদ্যুতের জন্য জমা হওয়া ভর, এটা কিন্তু 1 ফ্যারাডে বিদ্যুতের জন্য। দেখো আমরা ছোটবেলায় শিখছিলাম না, গ্রাম তুল্য ভর মানে কি বলতো, মোলার ভর বাই তুল্য সংখ্যা। মোলার ভর তুল্য সংখ্যা মানে কি, এখানে আদান প্রদান কিন্তু ইলেকট্রনের সংখ্যা, মানে কতটুকু ইলেকট্রন আদান প্রদান লাগে, তাই না? তাহলে এই জায়গাটা থেকে আমরা কি লিখতে পারি, তাহলে ই সমান সমান কত, এম বাই ই না? দেখো তো, মোলার ভর বাই তুল্য সংখ্যা, মোলার ভর বাই তুল্য সংখ্যা, দেখো তো ওইখানে মিলছে কিনা। এই দেখো তো, এটা কি এম না 63.5 বাই ই না? তার একটা জিনিস খেয়াল করো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে 1 কুলম্বের জন্য, আর রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে 96,500 কুলম্বের জন্য। তাইলে আমি কি বলতে পারি না, ওদের মধ্যে আসলে গ্যাপটা কিসের, ওদের ভিতরে আসলে গ্যাপটা আসলে 1 ফ্যারাডের, রাইট? ওদের ভিতরে আসলে পার্থক্যটা কিসের, 1 ফ্যারাডের। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি এইভাবে লিখতে পারি, দেখো জেড ইকুয়াল কি, এম বাই ই ইন্টু এফ, রাইট? বা এইভাবে লিখতে পারি।
তাহলে দেখো ওদের সম্পর্ক পাইছো? হ্যাঁ ভাই পাইছি। ভাই ভাবে চিন্তা করো, এম বাই ই, ওকে। ইকুয়াল জেড ইন্টু এফ। তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ৯৬৫০০ গুণ বা ১ ফ্যারাডে গুণ। ওই যে রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে ১ কুলম্বের জন্য, আর রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে ৯৬৫০০ কুলম্বের জন্য। ক্লিয়ার? বুঝছি, রাসায়নিক তুল্যাঙ্ক ৯৬৫০০ কুলম্বের জন্য। তাহলে ওইটার ১ কুলম্ব মানে আসলে আমার জেড, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। একটু বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু ভালো করে ধরতে হবে। এবার আসো, ফ্যারাডের দ্বিতীয় সূত্র আসলে প্রথম সূত্রেরই একটা ছোট ভাই। ফ্যারাডের দ্বিতীয় সূত্র আসলে প্রথম সূত্রেরই একটা ছোট ভাই। ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি বলতেছে? ফ্যারাডের দ্বিতীয় সূত্র বলতেছে ভাই সব ঠিক আছে, বাট যদি আমরা চার্জ সেম রাখি তাহলে কি হবে? ওকে দেখি। এটা ফ্যারাডের প্রথম সূত্র বলছে। এখন আমাকে বলছে আমরা কি এখান থেকে কি জানি, ডব্লিউ ইকুয়াল জেড কিউ, রাইট? বাট এখন আমাকে বলছে ভাই কিউটাই এখানে কনস্ট্যান্ট, মানে আমার চার্জই কনস্ট্যান্ট। কিউ যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডব্লিউ সমানুপাতিক আসলে কি জেড না জেড? তাহলে ডব্লিউ যদি সমানুপাতিক জেড হয় তাহলে আমি বলতে পারি ডব্লিউ সমানুপাতিক এম বাই ই এফ। এফ তো ভাই, এফ ও কি আমার কনস্ট্যান্টের ভিতরে পড়তেছে। তাহলে ডব্লিউ হচ্ছে আমার এম বাই ই এর সমানুপাতিক। এখন এইখান থেকে আমরা সূত্র আনতে পারি, এইখান থেকে আমরা সূত্রে যেতে পারি। এম বাই ই এর সমানুপাতিক, সরি, এম বাই ই এর সমানুপাতিক, এম বাই ই এর সমানুপাতিক। তাহলে ডব্লিউটা কি আসলে আমার এই যে এম ই এফ না, এখন এফ দিলাম না, এফ দিলাম না কেন, এফ ও একটা কনস্ট্যান্ট। তাহলে ডব্লিউ সমানুপাতিক এম বাই ই, এটাই আসলে বলছে, কে বলছে? এটাই বলছে কি আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র। তাহলে দেখো ডব্লিউ ওয়ান বাই ডব্লিউ টু, তাহলে কি হবে? এটা এম ওয়ান বাই ই ওয়ান, আর এই যে দেখো এম ওয়ান বাই ই ওয়ান, এম টু বাই ই টু, ই টুটা উপরে চলে যাবে আর এম টুটা এখানে থাকবে। ক্লিয়ার? ওকে। এবার দেখো এখান থেকে আমি একটু আরেকটু গ্যাঞ্জাম করতে পারি, আরেকটু গ্যাঞ্জাম করতে পারি। তাহলে ডাব্লিউ ওয়ান আছে, ডাব্লিউ টু আছে। এবার এম ওয়ানটা আমি নিচে নামাই ফেলবো, এম ওয়ানটা আমি নিচে নামাই ফেলবো, আর এম টুটা আমি নিচে নামাই, এম টুটার উপরে এনে ফেলবো। তাহলে দেখো ডাব্লিউ ওয়ান আর এম ওয়ান মানে কি? ডাব্লিউ ওয়ান আর এম ওয়ান, ডাব্লিউ ওয়ান আর এম ওয়ান মানে কি? মোল সংখ্যা না? ডাব্লিউ বাই এম মানে কি? মোল সংখ্যা। আর এম টু বাই ডাব্লিউ টু মানে কি? ওয়ান বাই এন টু আসলে, তাই না? এম টু বাই ডাব্লিউ টু, এম বাই ডাব্লিউ, এই ভাই ডাব্লিউ বাই এম মানে কি? এন না? তাহলে এম বাই ডাব্লিউ মানে কি? ওয়ান বাই এন। তাহলে ওয়ান বাই এন টু মানে আসলে এখানে এন ওয়ান বাই এন টু আসছে। তাহলে এন ওয়ান এন আর ই সমানুপাতিক। ইটা কি ছিল? ই ছিল আসলে আমাদের কি বলতো, এ ছিল আমাদের ওই যে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা। মানে এইটাতে আসলে আমরা ম্যাথ করতে পারবো, বুঝছো? এটা দিয়ে ম্যাথ করতে পারবো। তো এটাই আসলে আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র, যেখানে চার্জ যদি কনস্ট্যান্ট থাকে। আসো আসো দেখি ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা বইয়ে কি বলে, বইয়ের ভাষাটা একটু দেখি। আসো দেখি ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা বইয়ে কি বলে। হ্যাঁ, আচ্ছা ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা গেল কই? এই যে দেখো এখন যে বইয়ের এই যে এই ম্যাথগুলা, এই ম্যাথগুলো আমরা এখন 2 লাইনে শিখে গেছি, মানে ডিরেক্টলি সূত্র বসায় ফেলতে পারবো। এই যে দেখো 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে, তাহলে 2 মোল ইলেকট্রন মানে কি? 2 ফ্যারাডে। এরকম আর কি জিনিসটা। কই ফ্যারাডের দ্বিতীয় সূত্র কই?
হুম। এই দেখো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ও গ্রাম রাসায়নিক তুল্যভর। গ্রাম রাসায়নিক তুল্যভর মানে কি বলতো? এই দেখো, গ্রাম তুল্যভর। গ্রাম রাসায়নিক তুল্যভর মানে আসলে গ্রাম তুল্যভর। এই দেখো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু 96,500 কুলম্ব ইন্টু মৌলটির গ্রাম রাসায়নিক তুল্যভর। একটু আগে পড়াইছি, মনে আছে? ওকে। এই যে তুল্যাঙ্ক। আচ্ছা, এখানে মনে হয় দ্বিতীয় সূত্রটা দেয়ই নাই, হতে পারে। হ্যাঁ, এ হতে পারে এখানে দ্বিতীয় সূত্র দেয়নি, শুধু প্রথম সূত্র দিছে। যাই হোক, তো আমরা এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, ফাইন। আসলে একটা ম্যাথ করে, একটা ম্যাথ করলে হয়তো তোমার জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। রুট 19-20 কি বলছে দেখো তো। সোডিয়াম এবং ক্যালসিয়ামের পারমাণবিক ভর 23 এবং 40। অনেক উপকার হয়েছে, ওরা না বললে জানতামই না। সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে দিয়ে সমান পরিমাণ বিদ্যুৎ চালনা করা হলে, এই যে এইটা হচ্ছে কথা, সমান পরিমাণ বিদ্যুৎ চালনা করা হইলো, এতে ক্যাথোডে 2.3 গ্রাম সোডিয়াম জমা হলে কত গ্রাম ক্যালসিয়াম জমা হবে? ওকে, সমান পরিমাণ বিদ্যুৎ। এইটা কেমনে আসলে করে, এটা কেমনে আসলে করে, এই যে দেখো আমি দেখাই। এইভাবে আর কি, মানে দুইটারে কানেক্ট করছে আর কি। হ্যাঁ, দুইটারে কানেক্ট করছে। তাহলে এটা হচ্ছে সোডিয়াম, ও যাবে ক্যাথোডে। এটা ক্যালসিয়াম, ও যাবে ক্যাথোডে। ক্যালসিয়াম 2+ আর কি, এটা সোডিয়াম প্লাস। ওকে, দ্রবণের মধ্য দিয়ে সমান পরিমাণ বিদ্যুৎ চালনা করা হইলো, এতে ক্যাথোডে 2.3 গ্রাম সোডিয়াম জমা হইলো। ওরা কিন্তু এই যে এই ভর দিয়ে দিছে, 2.3 গ্রাম জমা হয়েছে। এই জায়গায় কতটুকু জমা হয়েছে এইটা আসলে ওরা জিজ্ঞাসা করছে। ক্লিয়ার? ওরা এইটা দিয়ে দিছে 2.3 গ্রাম, আমি এটা জিজ্ঞাসা করছে। এটা কেমনে করবো জানি না, না জানলে কোনো সমস্যা নেই, ম্যাথ করতে হবে, তাই না? ওকে, আসো। তাহলে দেখো, এটা হচ্ছে সোডিয়ামের জন্য, এটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য, ধরলাম 1 আর 2। হ্যাঁ, এটা হচ্ছে সোডিয়ামের ফর, হচ্ছে ক্যালসিয়ামের জন্য। ওকে, আচ্ছা, তাহলে এন কত? যে ভাই W/M। N1 কত? W/M। ডব্লিউ কত দিয়ে দিছে ভাই? 23। সরি, ডব্লিউ দিয়ে দিছে হচ্ছে 2.3 গ্রাম। মোলার মাস কত? 23। সোডিয়ামের একটি ইলেকট্রন আদান প্রদান হয়, তাই না? সোডিয়াম একটি ইলেকট্রন আদান প্রদান করে কিন্তু। আর ক্যালসিয়াম কি করে? দুইটা ইলেকট্রন আদান প্রদান করে, তাই না? আর N2, সোডিয়াম কতটুকু জমা হবে, ক্যালসিয়াম কতটুকু জমা হবে, এটাই জিজ্ঞাসা করছে। বলো মোলার মাস কত? 40। মোলার মাস আমি জানি। ই কত? দুইটা ইলেকট্রন ব্যবহার করা হয়। তাহলে এখানে আমার ডব্লিউ অফ ক্যালসিয়াম প্রয়োজন। জাস্ট সিম্পলি সবাইকে এক সাইডে না ফেলো, 2.3, 40, 23, 2। তাহলে দেখো এখানে কি আসতেছে, 2.3, 23/10, 23 23 কাটা, নিচে 20, 20 আর 40 কাটাকাটি করলে হচ্ছে 2। তাহলে ডব্লিউ অফ ক্যালসিয়াম কত? 2 গ্রাম। শেষ, ম্যাচ শেষ। এই প্রক্রিয়া কি পরিমাণ বিদ্যুৎ চালনা করা হয়েছিল, যে কোনো একটা করে ফেলেন। বলছে কি পরিমাণ বিদ্যুৎ চালনা করা হয়েছিল, কি পরিমাণ বিদ্যুৎ চালনা করা হয়েছিল। আমি যে কোনো একজন একটা ধরবো, সোডিয়াম একটা, না হলে এটা, মানে কি কিউ ধরবো, NEF। মনে করো আমি যদি ক্যালসিয়ামের জন্য ধরি, ক্যালসিয়ামের জন্য কিউ বের করবো। তাহলে ক্যালসিয়ামের জমা হয়েছে কত? 2। মোল, ভর বাই মোলার ভর, না দেখো, ভর বাই মোলার ভর, এই যে ভর বাই মোলার ভর, ই কত? 2। বা এটা ক্যালসিয়াম দিয়ে করলাম, এই সোডিয়াম দিয়েও সেম আসবে, কেন একই সিস্টেম তো ভাইয়া, একই পরিমাণ চার্জ। তোমার বলা হয়েছে কিউ কনস্ট্যান্ট, তোমাকে বলা হয়েছে কিউ কনস্ট্যান্ট, একই ভ্যালু আসতে হবে। দেখো 2.3/20, সরি 20 কেন, 23। দেখো তো অ্যান্সার সেম আসে কিনা, অবশ্যই অ্যান্সার সেম আসবে। 2/20 মানে কি 10, তাই না? 2.3/23 মানে কি 10 না? 10। 2.3/23 মানে কি 23/10, 23 23 কাটাকাটি, 2 × 96,500। কিউ সেম, কিউ কনস্ট্যান্ট ভাইয়া, কিউ কনস্ট্যান্ট হতে হবে, নাহলে তো সূত্রই দাঁড়াইতো না, তাই না?
এই সূত্রই তো দাঁড়াইতো না, কিউ কনস্ট্যান্ট। কিউ কনস্ট্যান্ট, ক্লিয়ার? ওকে, আরেকটা ম্যাথ আছে এখানে, এটা নিজে করবা। কি কি দেওয়া আছে একটু দেখি। সমপরিমাণ তড়িৎ এসিড মিশ্রিত পানি ও অজানা একটি ধাতব ক্লোরাইড, আমি জানি না এটা কোন ধাতব ক্লোরাইড। বলছে সমপরিমাণ তড়িৎ মানে কি, ফ্যারাডের দ্বিতীয় সূত্রে যে লেখা আছে, ফ্যারাডের দ্বিতীয় সূত্র। সমপরিমাণ তড়িৎ মানে সেকেন্ড লতে যাবাগা। এসিড মিশ্রিত পানি, এসিড মিশ্রিত পানি ও অজানা একটি ধাতব ক্লোরাইড লবণের জলীয় দ্রবণে পৃথক পৃথক ভাবে চালনা করলে এসিড মিশ্রিত পানির ক্ষেত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপে 7.4 ml হাইড্রোজেন ও লবণের ক্ষেত্রে এত 21 গ্রাম লবণ ধাতু সঞ্চিত হয়। ধাতব মৌলটির আণবিক ভরও দেওয়া আছে 63.54। 63.54 মানে কি বলতো? জিঙ্ক। আমরা জানি, বলবো না, ওদেরকে বলবো না আমরা যে জানি। উহার যোজনী কত? আসো আসো করি। তাহলে আমার কি N1 E1 N2 E2, তাহলে হাইড্রোজেন জমা হয়েছে একবার, হাইড্রোজেন জমা হয়েছে, আরেকটাতে একটা অজানা ধাতব ক্লোরাইড, অজানা একটা, অজানা আননোন, হ্যাঁ আননোন। এটা হচ্ছে দেখো N1 E1 N2 E2। এই এন কি, এই এন হচ্ছে দেখো হাইড্রোজেনে কি দেওয়া আছে 7.4 লিটার। ওকে, এই 7.4/22.4 কেন? এসটিপি বলে দিছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে, দেখছো এসটিপি বলে দিছে। E1 হাইড্রোজেনের ক্ষেত্রে দুইটা ইলেকট্রন আদান প্রদান করতে হয়। কেন? এই ওকে, N2 আমি জানি না, আননোন কিন্তু, হ্যাঁ আননোন কিন্তু, আননোন মানে আমি মোলার মাস জানি 63.54, আরো 21 গ্রাম ধাতু সঞ্চিত করে, তার মানে W/মোলার মাস। এই ই আমার জানতে হবে। ই মানে তো যোজনী, মানে দেখো যোজনীর সমানই কিন্তু ইলেকট্রন ছাড়ে, ক্যালসিয়ামের যোজনী 2, তাই ও দুইটা ইলেকট্রন দরকার হয়। কমন সেন্স না? কারণ ও দুইটা ছাড়তে পারে, ওইটাই তো যোজনী, তাই না? ও দুইটা গ্রহণ করতে পারে, ওইটাই তো যোজনী। ইয়েস, মানে ইটু জিজ্ঞাসা করছে এখানে। ইটু 2 হওয়া উচিত, ইটু কি হওয়া উচিত? 2 হওয়া উচিত। আসো করি। 7.4 ইন্টু 63.54 ইন্টু 2, 1.999, 1.999 মানে 2 আসলে, মানে এটা আসলে জিঙ্ক ক্লোরাইড, বুঝছো? কেন? তাহলে ই হচ্ছে 2, মানে এখানে আননোন লবণটা, আননোন লবণটার ই হচ্ছে কত? 2, তার মানে আননোন লবণটা কি হবে? মনে করো আননোন লবণটা যদি এ হয়, তাহলে এটা হচ্ছে A2+ আর কি, বা ACl2 হচ্ছে আমার আননোন লবণটা, যার মোলার মাস দেওয়া আছে কত? 63.5। তার আসলে বুঝতেই পারতেছি এটা কি জিঙ্ক ক্লোরাইড, যেখান থেকে কি আসলে জিঙ্ক 2+ তৈরি হয়। ম্যাথ শেষ। ফ্যারাডের দ্বিতীয় সূত্র করার দরকার নেই, ফ্যারাডের দ্বিতীয় সূত্র এই দুইটা ম্যাথ করলে এনাফ। ওকে, একটা এমসিকিউ করি। দেখো, একটি একই মাত্রার বিদ্যুৎ চালনা করা হলে, একই মাত্রার বিদ্যুৎ, একই মাত্রার বিদ্যুৎ ভাইয়া, মানে একই মাত্রার বিদ্যুৎ বললেই কি এটা ফ্যারাডের সেকেন্ড ল, মানে ফার্স্ট ল এর ভাই ব্রাদার। একই সময় চালনা করলে কোন আয়নটি ক্যাথোডে বেশি জমা হবে? কোন আয়নটি বেশি জমা হবে ক্যাথোডে? কোন আয়নটি বেশি জমা হবে ক্যাথোডে? এটা কিন্তু এইবারের প্রশ্ন, হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23-এর প্রশ্ন। এখন দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, একই সময় চালনা করা হইলে, একই সময় চালনা করা হইলে একই মাত্রার বিদ্যুৎ, মানে তুমি বুঝতেছো এখানে কি আসলে, মানে সেকেন্ড ল অ্যাপ্লাই করতে হবে, ফাইন। কোন আয়নটি ক্যাথোডে বেশি জমা হবে? এখন ক্যাথোডে বেশি জমা হবে, এইটা ডিপেন্ডস অন, অন ওকে, ডাব্লিউ, সরি, সমানুপাতিক M/E, রাইট? ওকে, তার মানে যার ই কম সে বেশি জমা হবে, বোঝা যাচ্ছে এই জায়গা থেকে, যার ই কম সে বেশি জমা হবে, মানে যার ইলেকট্রন কম লাগে সে বেশি জমা হবে। এখন ইলেকট্রন কম লাগে কার? এখন এখানেও কথা আছে ভাই, সিলভার আর দেখো ওর ইলেকট্রন লাগবে 3টা, ওর লাগবে কয়টা? 2টা। তার মানে ওরা তো হিসাব থেকেই বাদ, এবার একটা একটাতে আসি। সোডিয়াম প্লাস, এই সোডিয়াম প্লাস আর সিলভার প্লাস, দেখো সোডিয়াম প্লাস আর সিলভার প্লাস, তার মানে যার ই কম তার ভর জমা হবে বেশি, কমন সেন্স। এখন আবার যার এম বেশি তার ভর জমা হবে বেশি, তাহলে
এই সোডিয়ামের ভর জমা হবে নাকি সিলভারের ভর বেশি জমা হবে? সিলভারের ভর জমা হবে। কেন? সিলভারের মোলার মাস কত? 108, 107.8 বা 108। ওর মোলার মাস কত? যার মোলার মাস বেশি, সরি, যার মোলার মাস এই লাইনটা আসলো কি? ডব্লিউ সমানুপাতিক এম বাই ই আসছে কোন জায়গা থেকে? এই যে জায়গা থেকে। আর ওর এমজি কত? এখন আমরা একটা কাজ করি, একটু উত্তরটাও মিলাই আসো। চট্টগ্রাম বোর্ড 23-এর কোশ্চেন, তাই না? আসো আমরা একটু উত্তরটা মিলাই ফেলি। চট্টগ্রাম 23-এর প্রশ্ন, আমরা একটু উত্তরটা মিলাই দেখি উত্তরটা মিলে কিনা। হ্যাঁ, যশোরে পড়ে চিটাগাং থাকে। হুম, এই দেখো 17 নাম্বার। একই মাত্রার বিদ্যুৎ, দেখা যায় না? দেখা যায়। একই মাত্রার বিদ্যুৎ একই সময় চালনা করলে কোন আয়নটি ক্যাথোডে বেশি জমা হবে? 17 নাম্বার কি বলছে? 17 বলছে গ। এই দেখো 17-র গ দেখা যায়। এই দেখা যায় 17 যে গ, এই যে 17 গ। 17 কত? সিলভার প্লাস, সিলভার প্লাস আয়ন। ঠিক আছে, খুশি? কেন এই কপার 2 প্লাস আর আয়রন প্রথমেই বাদ গেল বলো তো? যার ই কম, যার ই কম, দেখো এখানে আছে কি? এখানে আছে ওর, ওর কয়টা ইলেকট্রন লাগবে? ওর আসলে 3টা ইলেকট্রন লাগবে। ওর কয়টা ইলেকট্রন লাগবে? ওর আসলে 2টা ইলেকট্রন লাগবে, তাই না? তাহলে ওর 3টা ইলেকট্রন লাগে, তার মানে ওর ই হচ্ছে 3। হ্যাঁ, ওর ই কত? ওর ই হচ্ছে 3। আর ওর ই কত? ওর ই হচ্ছে 2। এই সিলভার প্লাসের ই হচ্ছে 1, আর সোডিয়ামের ই কত? 1। এখন আমরা কি বলছি? যার ই কম সে বেশি জমা হবে। তো একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করলে, তাহলে যার ই কম, এখন 3 2 তো প্রথমেই বাদ, এক নিয়ে কাজ করতে হবে। দেখো, যার ই কম, 3 2 1, এক নিয়ে কাজ করতে হবে। মানে এক আছে দুইটা, এদের দুইজনের মধ্যে আমরা কি দেখবো? যার মোলার মাস, যার কি বেশি, যার মোলার মাস বেশি সে বেশি জমা হবে। ক্লিয়ার? যার মোলার মাস বেশি সে বেশি জমা হবে। তাহলে যার, যার ই কম আর যার মোলার মাস বেশি, তার আসলে কি ডাব্লিউ বেশি জমা হবে। ক্লিয়ার? তার ডাব্লিউ বেশি জমা হবে। ওকে, এবার ক্লাস যারা শেষ করছেন তাদের কি আফসোস আছে ক্লাসটা লাইভে নেই নেই দেখে? বলেন তো, লাইভে নিব কেমনে? বলেন, লাইভে নিব কেমনে? লাইভ করে হইলো 4 জন 5 জন, হয়তো টার্ম ফাইনাল পরীক্ষা চলে বা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা চলে, মানে বিভিন্ন পরীক্ষা চলে বা অন্যান্য জায়গায় অনলাইনে ক্লাস থাকে, থাকতেই পারে, তাই না? এখন আপনি যখন লাইভে থাকবে, যেমন এখানে কয়টা স্লাইড পড়াইছে আজকে? দেখো তো, 31টা স্লাইড। দেখো 31টা স্লাইড পড়াইছি গুনে গুনে। মানে দেখো, এগুলো কিন্তু কোনোটা পড়াই নাই, এগুলো সব আমি করাইছি। পড়ানো আর করানোর মধ্যে পার্থক্য আছে। আমি কতক্ষণ ধরে দাঁড়াই আছি? 1 ঘন্টা 43 মিনিট বা 1 ঘন্টা 45 মিনিট। হ্যাঁ, তো আপনারা কেউ কিন্তু মনে কিছু মনে নিয়েন না যে এনাম ভাই লাইভ ক্লাস না করায় রেকর্ড করাচ্ছে। আপনি এই ক্লাসটা করার পরে বুঝবেন আসলে এই ক্লাসটা আপনি রেকর্ড করে কি শান্তিটা পাইলেন। পোলাপাইন থাকবো 5-6টা লাইভে, আমার ক্লাস নিতে মন চাইবো না। 2 জন উত্তর দিলে 3 জন উত্তর দেয় না। ক্লাস অন রেখা গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করে, বা একসাথে 5-6টা টিচারের ক্লাস অন রাখে। রাইতে ক্লাস তো অনেকে নেয়, কথা বুঝছেন না? মনে করেন একজনের ম্যাথ ক্লাস আছে, আমি আমার ক্লাস, অনেকে কি করে 2-3টা ক্লাস একসাথে ছেড়ে রাখে, উদাই। পড়া কিন্তু হয় না। করে হইলো গিয়া নোটিফিকেশন চেক করে, দেখা হইলো খেলা, নাইলে করে পিরিতি, আর নাইলে অন্য পড়া পড়ে। তো এই জন্য আসলে বা অনেকে আসলে কমেন্ট করে না। তো এই জন্য হয় কি, এখন আপনি নামে একটা জিগাইলাম জিনিস, এই এটা কি বুঝছেন আপনি? এখন আপনি কইলেন না বুঝছেন, আমার মেজ খারাপ হবে, আমার ক্লাসের এনার্জি নষ্ট হবে, ক্লাসের ফ্লো নষ্ট হবে। আমি এখন প্রত্যেকটা ক্লাস খুবই দামি ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা ক্লাস আপনি খেয়াল করে দেখেন, পরিমাণগত রসায়ন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা ক্লাস আমি খুবই দামি ক্লাস নিচ্ছি। একদম ধরে 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 বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাচ্ছি। আপনার ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সব সম্পূর্ণ সলভ করাই দিচ্ছি। রাইট? তো এই জন্য আসলে আপনারা না থাকলে খারাপ লাগে, এই জন্য লাইভ ক্লাস না নিয়ে রেকর্ড করতে হয়, বুঝছেন? তো কেউ মন খারাপ করেন না আমার উপর। দিনের ক্লাস কিন্তু দিনে পাইয়া যান, বা হয়তো পরের দিন সকালে পান, এইটুকুই তো, তাই না? তো আশা করি কেউ ভুল বুঝবেন না। আপনাদের জন্যই আসলে ক্লাসগুলো রেকর্ড করতে হয়, আপনাদের জন্যই লাইভে নেওয়া হয় না। তো কেউ মন খারাপ করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। এই ক্লাসটা মাস্ট করবেন।